কি বল ইনসাইডার ক্যানিয়ন আর মোলার আর প্রিমোলার কটা ভাগ হবে ইনসাইডার থাকে 4টে উপরে থাকে 4টে টোটাল 8টা থাকে তাহলে অর্থাৎ আমরা একটা সাইড বলে কি করলাম দুই মানে এই তো চারটে তো চারটে দাও সামনে চারটে দাও এগুলো কি বলে ইনসাইডার এখানে একটা ক্যানাই এখানে একটা ক্যানাই আমি যদি মাঝে হাফ করি তাহলে কটা ইনসাইডার করছে একটা সাইডে ক্যানাই কটা করছে মোলার কটা করবে আপনি মোলার কটা করতে এইটা হয়ে যাচ্ছে বাতের ফর্মুলা একটা সাইড আমি টোটাল এই যা ফর্মুলা উপরে আছে না সেম জিনিস নিচেও আছে চারটে দুটো ক্যানাই এই সেম জিনিসটা উপরেও আছে সেম জিনিস নিচে আমি ডিভাইড করছি মাস তাহলে এধারে দুটো এধারে একটা ইনসাইডার দুটো একটা এধারে দুটো দুটো মানে এধারে সেই সেম জিনিস এধারে দুটো ইনসাইডার একটা ক্যানাই দুটো প্রিমোলার সরি দুটো মোলার আর তিনটে প্রিমোলার এই তো তার মানে এধারেও সেই সেম জিনিসটা আছে দুটো ইনসাইডার একটা ক্যানাই দুটো তাহলে টোটাল কত আছে 2 আর 3 2 5 3 8 তার মানে এধারে একটা 16টা উপরে 16 নিচে 16 বুঝছেন আমি আগে ক্লাসে বলে দিয়েছি এবারে এখানে আরেকটা জিনিস বলা আছে বলে এটা কি বাচ্চাদের এখন আমি কিছু কোশ্চেন বাচ্চাদের দাঁতের ফর্মুলা জিজ্ঞেস করছি আমাদের দাঁতের ফর্মুলা কি ছিল এইটা ইনসাইডার দেখো ইনসাইডার কটা দুটো হ্যাঁ ইনসাইডার দুটো ক্যানাই কটা একটা মোলার কটা বাচ্চাদের ক্ষেত্রে মোলার দুটো আর প্রিমোলার আমাদের ক্ষেত্রে তিনটে বাচ্চাদের ক্ষেত্রে জিরো প্রিমোলার থাকে না দুটো লিখে দিলাম প্রিমোলারটা তো মাঝেরটা মোলারটা লাস্টেরটা প্রিমোলার 2 আর মোলার 0 আমাদের 2 1 2 এই বাচ্চাদের ক্ষেত্রে মোলার থাকে না লাস্টে যে তিনটে দাও না তো পেছনে যে তিনটে দাও ওগুলো বাচ্চাদের থাকে না তিনটে ছটা এটা নিচে তিনটে ঠিক আছে তাহলে এই হচ্ছে তোমাদের এটা আছে আমাদের এটা অ্যাডাল্টদের আর এটা আছে বাচ্চাদের চাইল্ড ঠিক আছে তো পরীক্ষাতে এটাও করতে পারে পরীক্ষাতে এটাও করতে পারে আজকালকার পরীক্ষাতে এটাও করছে বাচ্চাদের এটাও জিজ্ঞেস করছে মানে এমনি আমাদের জিজ্ঞেস করে আমাদের তো মানে ফর্মুলা কি 2 1 2 3 বাই 2 1 2 3 ওগুলো নিচে এধারে 2 1 2 0 বাই 2 1 2 বুঝলেন এটা লিখে নাও কার কাজ এটা ঠিক আছে লিখে নাও আমি বলছি আচ্ছা ভাইটা চাকা আমি পড়িয়ে দিয়ে চলে যাচ্ছি আচ্ছা দোকান চাকরি তো সবাই পাবে না আমি তো সবাই পাবে আচ্ছা কৌশিক অঙ্কটা আমি প্রায় শেষের মাথায় করে দিয়ে চলে যাবো সবচেয়ে মাথা চাপা হ্যাঁ খারাপ মোটামুটি একটা শুনি আমাদের ভেতরে দাঁত তো হয়ে গেছে আমি পুষ্টিকর শুরু করে দিয়েছিলাম দাঁতে দাঁত দাঁত কি কাজে লাগে খাবারের ভাঙন ঘটাতে যাতে খাবারকে যত ছোট ছোট টুকরো করা যায় টুকরো করা গেলে কি হয় দরজাটা কিন্তু দরজা হয়েছে আর আমি লালাগ্রন্থি সব বলে দিয়েছিলাম লালাগ্রন্থি কতটা লালাগ্রন্থি আছে আমাদের লালাগ্রন্থি থেকে কি কি এনজাইম বের হয় বলে দিয়েছিলাম কি টাইপের কটা টাইপের এনজাইম বের হয়
চার রকম এক খাতায় লেখা আছে চার রকম কি কি বল খাতায় কি বল চার্লিন ডাস্টেজ কি কি কাজে লাগে এগুলো দেখ দেখো তোমরা আমি তোমাদের একটা কথা বলি বেশিরভাগ কোশ্চেন এখান থেকে শুধু এনজাইম থেকে আসে এখানে প্রচুর এনজাইম আছে আমি পুরোটা পড়াবো পুরোটা যখন পড়াবো কয়েক মানে 18-20টা এনজাইম টোটাল বেরোবে আর কোশ্চেন ওইগুলো থেকে জিজ্ঞেস করবে এই এনজাইম কোন কাজে লাগে ওই এনজাইম কোন কাজে লাগে তাহলে আর তো আদৌ এমনি বুঝতে পেরে মনে থাকবে না ওই কোশ্চেন যেমন ধরো কি বলে ওটা টায়ারিং ডায়াস্টেজ ওগুলো কি কাজে লাগে স্টার্চের পাচন ঘটাতে আর মিউরিন কোন কাজে লাগে খাওয়াতে আঠালো করতে আর আর কি আছে লাইসোজাইম কোন কাজে লাগে জীবন নষ্ট কারণ দাঁতের উপরে যখন ঘুমিয়ে যায় না তখন লাইসোজাইম তখন লালা বের হয় ঘুমিয়ে গেলে মুখ শুকিয়ে যায় লালা বের হয় সারাদিন লালা বের হচ্ছে সারাদিনে কত লিটার লালা বের হয় আমাদের 1.5 লিটার লালা বের হচ্ছে কিন্তু কথা হচ্ছে যখন ঘুমিয়ে যাই তখন লালা গরম হয় না যখন লালা যেহেতু লালা গরম হয় না তখন উপরে জীবাণু ঢুকে নাকের উপরে জীবাণু ঢুকে তখন এর কথা হচ্ছে তোমাকে সকালে ব্রাশ করতে হয় কারণ সারাদিন লাইসোজাইম রিলিজ হচ্ছে আর লালাতে লাইসোজাইম থাকে এনজাইম যেগুলো হচ্ছে জীবাণু মারে চলো এবারে এগিয়ে খাবার প্রবেশ করলো মুখমণ্ডলে বা মুখগহ্বরে প্রবেশ করার পর খাবার পাস করলো এই যে নালীটা এখান থেকে এটা বলে খাদ্য নালী বা একে ইংরেজি বলে ইসোফেগাস কি বলে এই যে তোমরা সাইডে হালকা একটা ছবি বানিয়ে রাখতে পারো ছবি বানিয়ে দেখো মানে বুঝতে পারবে তাহলে এই যে খাদ্য নালী এটা 25 সেন্টিমিটার কাছাকাছি হয় বুঝলে 25 সেন্টিমিটার মতো এই 25 সেন্টিমিটার এই যে 25 সেন্টিমিটার মানে প্রায় 10 ইঞ্চি মতো 10 ইঞ্চি মতো 10 ইঞ্চি মতো এরকম খাদ্যনালী হয় খাদ্যনালীকে বলে ইসোফেগাস এ কি করে এ কোনো ফাঁপা নালী নয় এটা না খাবারকে এরকম করে নিয়ে মানে তুমি যখন খেয়ে নিলে কোনো একটা খাবার খেয়ে নিলে ফার্স্ট দাঁতে দাঁতে চিবিয়ে তুমি লালা টালা মাখিয়ে দিলে নিয়ে একটা মন্ড তৈরি করো মন্ড হয়ে গেল মন্ড হয়ে যখন তুমি যখন গিলে নিলে ওটাকে গিলে নেওয়ার পর এই ইসোফেগাস দিয়ে পাস করে ইসোফেগাস কি করে তুমি কোনো সময় দেখেছো দেখবে পুরো ফাঁপা নল যদি হয় তখন যদি জল ঢালো না হু করে জল আর যদি ফাঁপা নল না হয় না যেটা এরকম করে নামবে সে দেখবে আস্তে আস্তে তরলটাকে না মানে তুমি হট করে খেয়ে নিলে হু করে নেমে যাবে না এরকম নামবে না এখানে একটা চলন হয় এখানে মানে যদিও এখানে মানে এই নালীটা জাস্ট এরকম পিট করতে নিয়ে হালকা করে মানে নিজে এই কাঁপতে নিয়ে যায় ঠিক আছে তো ইসোফেগাস এরকম করে যায় কিন্তু কথা হচ্ছে ইসোফেগাস এমন কোনো ফাঁপা নালী নয় যে ফুট করে দিলাম হু করে পড়ে গেল না তো বেশি করে সাধু এখান থেকে বেশি কিছু না কোনো কোশ্চেন আছে আমি পরে আসছি কোশ্চেন আসি না তো তুমি শুধু মনে রাখো এখান থেকে একটা খাদ্য নালী আছে আমাদের এখানে খাওয়া পাস করে এটা 25 সেন্টিমিটার লম্বা ব্যাস এখানে এসে পরে কোথায় পাকস্থলী এটা কি পাকস্থলী আর স্টোমাক কি আমি যদি বলি আমি ভাগ করি স্টোমাক 3 ভাগে ভাগ করা স্টোমাক বা আমাশয় বলে একে পাকস্থলী বলে তো পাকস্থলী এখানে 3 ভাগে ভাগ তুমি পাকস্থলীকে একটা বলে কার্ডিয়াক সেকেন্ডটাকে বলে ফান্ডিক আর লাস্টটাকে বলে পাইলোরিক ঠিক আছে তিন ভাগে ভাগ পাকস্থলী টোটাল 3 ভাগে ভাগ পাকস্থলী প্রথমে খাবার করে কি কার্ডিয়াক ফান্ডিক পাইলোরিক ঠিক আছে লিখে নাও বলছি ঠিক আছে কার্ডিয়াক ফান্ডিক আর পাইলোরিক প্রথমে খাবার এসে কোথায় পড়বে কার্ডিয়াকে থাকে আছে এই পুরো পাকস্থলীর দাঁতে না আমি বলি কার্ডিয়াক পাথরি কার্ডিয়াক মানে এই গায়ে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সব মানে কি বলা যায় গ্রন্থি থাকে যেখান থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড পড়ে তুমি ভাবো আমি যে খাবারটা খেয়েছিলাম ওই খাবারটাতে অলরেডি কি মিশে আছে তুমি যা খাবার খেয়েছো ওখানে কি এনজাইম মিশে আছে যেগুলো মুখে ছিল ওগুলো মিশে আছে তারপর তুমি দেখো বিশেষ করে টায়ারিং আর ডায়াস্টেজ কারণ ওরাই হচ্ছে শর্করাকে পাচন করাতো আর বাকি দুটো এনজাইম কোনো কাজে না জীবাণুকে মারছে একটা আর একটা তো আঠালো হচ্ছে ওটার কাজে আসছে না আর বাকি আমার মেন দুটো যে এনজাইম একটা টায়ারিংটা বহুত ইম্পর্টেন্ট আর ডায়াস্টেজ এবার আমি যদি টায়ারিংটা যদি টায়ারিং মিশে আছে ওর সাথে টায়ারিংয়ের কাজ স্টার্চের পাচন করা এবার কথা হচ্ছে তুমি যখন কোনো খাওয়া যখন এখানে এসে পড়লো প্রথমে এসে কোথায় পড়লো মানে পাকস্থলীর কোথায় কোন অংশে পড়লো কার্ডিয়াকে এখানে কার্ডিয়াকের গায়ে না সব ওই HCl এর গ্রন্থি থাকে মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড আমি কেমিস্ট্রি পড়ে কম বলবো
এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড সংকেত এটা এইচসিএল হিসেবে। হাইড্রোক্লোরিক অ্যাসিডের দেখবে হাইড্রোক্লোরিক অ্যাসিড হালকা হলুদ রঙের হয়। তুমি দেখবে তুমি যখন খাবার খেলে তখন তো তুমি ভালো কোনো মাংস বা কোনো টেস্টি খাবার খেয়ে তখন তো বেশ ভালো লাগছিল। তুমি যখন বমি করো তখন দেখবে একটা ঝাঁঝালো একটা বিভৎস হয়। তো বমি তো করিস কোনো সময় তুমি যখন বমি করো দেখবে ঝাঁঝালো গন্ধ, মানে ঝাঁঝালো গন্ধ বলো, ঝাঁঝালো একটা মানে জ্বালা করে নাকটা জ্বালা করে কেন? কেননা এই যখন খাবার নেমে এসেছে বাক্সটিতে এখান থেকে অলরেডি এইচসিএল মিশে গেছে। এবার হাইড্রোক্লোরিক অ্যাসিড তোমরা বাথরুম পরিষ্কার করেছো, বাথরুম পরিষ্কার থেকে একটা অ্যাসিড পাওয়া যায় হাইড্রোক্লোরিক অ্যাসিড। ওই সেম হাইড্রোক্লোরিক অ্যাসিড পেটেও থাকে। কথা হচ্ছে হ্যাঁ কোনো পিএইচটা একটু কম, মানে ওটা খুব স্ট্রং অ্যাসিড হয়ে যায় যেটা বাথরুমে ব্যবহার হয়, আমাদেরটা খুব কম মানে 6 পিএইচ মানে কি বলতো অ্যাসিডের তীব্রতা মাপা হয় কত তীব্র অ্যাসিড। পিএইচ যা 7 এর নিচে যা পিএইচ হয় না 7 থেকে মানে 0 থেকে 7 আর 7 থেকে 14 এই পিএইচটা যা থাকবে না সেটা অ্যাসিড। 7 থেকে 7 হচ্ছে জল আর 7 এর পর থেকে 14 অবধি যেটা থাকবে সেটা হচ্ছে ক্ষার অসাধারণ। এবার কথা হচ্ছে পাকস্থলীতে প্রথম প্রান্তে এখানে না এখানে অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। আমাদের যে যত তীব্র অ্যাসিড হবে সে তত জিরো কাছাকাছি হবে। যেমন ধরো কারো পিএইচ 2 আর কারো পিএইচ 6, কোনটা তীব্র অ্যাসিড? এটা। আর মৃদু অ্যাসিড কোনটা মানে কম? এবার আমাদের যেটা থাকে সেটা হাইড্রোক্লোরিক অ্যাসিড, কিন্তু সেটা তীব্র হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু তীব্র না, মানে হালকা, নালে তো পেট জ্বালিয়ে দেবে। এই অ্যাসিড তো পেটই পুড়িয়ে দেবে এই এত তীব্র হয়েছে। তাতে হালকা হালকা মানে তার পিএইচ ভ্যালু হালকা। যাই হোক আমরা পরে আসছি। শুধু মনে রাখো যে কার্ডিয়াক ব্লকে কি থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখন হাইড্রোক্লোরিক অ্যাসিড কি হবে এই খাবারটার উপর না হাইড্রোক্লোরিক অ্যাসিড ছড়িয়ে যে খাবারটা ওই যে মন্ডলটা যেটা এলো ওইখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড উপরে ছড়িয়ে দেওয়ার সাথে সাথে কি হবে জানো টায়ারিন গুলো সমস্ত কিছু মরে যাবে। মানে টায়ারিন যে এনজাইমটা ছিল না ওই এনজাইমের কার্যক্ষমতা ভালো নষ্ট হয়ে যাবে। তুমি মুখ থেকে মুখে চেবালে সেই সময় টায়ারিন কাজ করেছে, গলায় গিললে সেই সময় টায়ারিন কাজ করেছে, এতটা নেমে এসেছে সেই সময় টায়ারিন কাজ করেছে। এইখানে এসে যা হাইড্রোক্লোরিক অ্যাসিড উপরে ছড়িয়ে দেওয়া হবে না টায়ারিন সব টায়ারিনের কার্যক্ষমতা পুরো নষ্ট হয়ে গেল। এখন ওই মন্ডলটার উপরে কি ছড়িয়ে আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। ব্যাস হাইড্রোক্লোরিক অ্যাসিড এখানে আর কিছু হাইড্রোক্লোরিক মানে কথা হচ্ছে তোমাদের মনে এরকম কোশ্চেন আসতে পারে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড তারপর আমি যদি মাংস খাই তাতেও তো হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশবে। হাইড্রোক্লোরিক অ্যাসিড তাকেও তো পাচানোর চেষ্টা করবে, মানে হালকা হাইড্রোক্লোরিক অ্যাসিড করে কি হালকা খাবারটাকে হালকা জ্বালিয়ে দেয় পুড়িয়ে দেয়, আগুন জ্বলে যায় না, জাস্ট মানে কি বলা যায় তাকে মানে পাচনের এক স্টেপ এগিয়ে দেয় আর কি। পাচন ভালোর জন্য নরম করে দেওয়ার দরকার আছে, সমস্ত কিছু দরকার আছে, পাচন সেটা করে দেয় কি সেটা হাইড্রোক্লোরিক অ্যাসিড করে। এবার কথা হচ্ছে আমাদের এই পাকস্থলীর যে গাত্র সেগুলো তো মাংস দিয়েই তৈরি, সেগুলো পুড়ে যায় না। হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি গায়ে থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড তো পুড়ে যায় না। হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন ছড়িয়ে দেওয়া হবে খাবারগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সব খাবারগুলো সব পাচন ভরে যাচ্ছে, এর দাগগুলো তো এগুলো হচ্ছে তোমার মাংস পুড়ে যায় না। কথা হচ্ছে এই গাত্রটা মানে মাংসের গাত্র না তোমরা সর্দি সর্দি কোন সময় মানে সর্দি তো খেয়াল করেছো শরীরে দেখবে মিউকাস, ওটা বলে মিউকাস, ওই যে পিচ্ছিল টাইপের পদার্থ দিয়ে না ওইরকম সেম পিচ্ছিল টাইপের পদার্থ গায়ে লাগে আর আঠালো আটকে থাকে পাকস্থলীর গায়ে, একে বলে মিউকোসা। ওই যে পাকস্থলীর গাত্রটা যে গাত্রটা আছে তোমার মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে বাঁচায়, মানে পাকস্থলীর গাত্র পাকস্থলীর যে গা না ওই গায়ে মিউকোসা নামক পদার্থ থাকে, যার জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিড উপর থেকে ছড়িয়ে দিলেও খাবারটাই শুধু বেরিয়ে হয় তার গায়ে কিছু হয় পাকস্থলীর গায়ে কিছু। এবার কথা হচ্ছে কারো যদি মিউকোসা নষ্ট হয়ে যায় তাহলে পাকস্থলীর গায়ে হালকা হালকা ক্ষত তৈরি করে। হাইড্রোক্লোরিক অ্যাসিড সবসময় হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি বারবার পড়ে তাহলে ওখানে ক্ষত তৈরি হবে না। তুমি যদি কোনো সময় তুমি দেখবে বাথরুমে যে টয়লেটে যে অ্যাসিড না ওই অ্যাসিড যদি কোনো সময় গায়ে ভাই কোথাও লেগে যায় না দেখবে হালকা হলুদ টাইপের হয়ে যায়, আস্তে আস্তে পুড়ে যায় কোনো সময় যদি লেগেছে। আর যদি তোমরা যদি কেউ কেমিস্ট্রির কোনো প্র্যাকটিক্যাল কোনো দিন করে থাকো তো তাহলে দেখবে যারা তৈরি করে থাকে তাদের তো এরকম মনে হয় এখন পুড়ে যায় সব। হাইড্রোক্লোরিক অ্যাসিড সবসময় ব্যবহার করে না আমরা যখন করতাম কি আমরা হাত মুছে নিলাম, হাত মুছে এগুলো সব আস্তে আস্তে পুড়ে যায় জ্বলে যায়। মেয়েদের দেখবে অনেকদের অ্যাসিড অ্যাটাক করা হয় দেখেছো, মেয়েদের কোনো সময় মুখে অ্যাসিড ছুড়ে দেয় করে না আচ্ছা তা তো ওই যে অ্যাসিডটা ব্যবহার করে না ওই অ্যাসিড হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড হবে না সালফিউরিক অ্যাসিড, খুব তীব্র হয় চামড়া পুড়িয়ে যায়। হ্যাঁ তো ওই অ্যাসিডগুলো যেগুলো সেগুলো পিএইচ ভ্যালু প্রচুর হাই মানে খুব কম হয় কি হ্যাঁ না ছয় কাছাকাছি না নিচে 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 তীব্র অ্যাসিড হবে। আরে নিচে যত থাকবে তত তীব্র অ্যাসিড তো পিএইচ ভ্যালু প্রচন্ড বেশি হয়, মানে কি হাতে লাগার সাথে সাথে পুড়ে যাবে সেরকম হয় চামড়া যেখানে লাগার সাথে পুড়ে যাবে। তো যাই হোক আমাদের এই পেটেও থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড কি করে খাবারের অম্লত্ব বাড়িয়ে দেয়, খাবারের অ্যাসিডিটি বাড়িয়ে দেয় না পাচন ভালো হয় আর কি, তার জন্য খাবারের অ্যাসিডিটি বাড়িয়ে এখানে কি হয় অ্যাসিড হালকা ছড়িয়ে ওই খাবারটাকে হালকা পুড়িয়ে দেয় একদম মানে জ্বালিয়ে দিল আর কি আগুন ধরে যায়। এবার কথা হচ্ছে হলো পাস করছি। এবার কোন প্রান্তে আসবে ফান্ডিং। ফান্ডিংয়ে এই ফান্ডিং অংশটা বড় হয় এখানে না এরকম খোঁচা সব ইয়ে থাকে গায়ে। কি হবে এখানে যদি খাবার এসে পড়ে এ তো মোচড় দেবে কে
आओ এইগুলোকে বলে না রুচি বলে, রুচি বলে। এই যে স্ট্রাকচার বলে, যে দাঁতের মধ্যে স্ট্রাকচার বলে দেখছো না, ফান্ডি অংশের যে দাঁতের মাথার মধ্যে স্ট্রাকচার বলে, এগুলো বলে রুচি। এই রুচি কি করে জানো? রুচি কিছু না, রুচি হচ্ছে তোমার ওই খাবার, যে খাবারটা তুমি খেয়েছো ওই খাবারটাকে না, তুমি ভাবো এখানে দাঁতে কাঁটা কাঁটার মতো আছে না, ওই খাবারটাকে ভালো করে একদম মাখিয়ে তাকে একদম মানে কি বলা যায়, মানে যতটা খাবারটাকে যতটা মানে করা যায়, মানে তরল করা যায় 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 আর কি, একদম তরল করে দেবে। যেমন তুমি এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড পড়ে গেছে, অম্ল তেমনি খাবারে বেড়ে গেছে, খাবারটা কিরকম টাইপের হয়ে গেছে, অ্যাসিডিক খাবার হয়ে গেছে, কারণ অ্যাসিড পড়েছে না, উপরে অ্যাসিড ছড়িয়ে দিয়েছে। তো এখানে এসে এখানে ওই খাবারটাকে আরো ভালো করে মাখিয়ে দাও, যাতে কোনো অসুবিধাই না হয়, একদম টোটালি মানে ওখান থেকে ভালো করে তার খাবার যতটা পাচন ঘটালে জাস্ট কিছু না, খাবারটাকে জাস্ট তরল করার জন্য, ভালো করে তরল করার জন্য এই কাঁটার মতো সংরক্ষণ থাকে। এই পুরো আর কি রুচি। তাহলে ফান্ডি এর কোনো কাজ, ফান্ডি কিছু না, এখানে যদি খাবার এসে, খাবার এখানে এসে হাইড্রোক্লোরিক অ্যাসিড ছড়িয়ে দিলে, এখানে সামনে এসে খাবারটাকে ভালো করে মোচড় দিয়ে তরল করে দাও, বেশ ভালো করে তরল করে দাও, হলো। তারপর পাইলোরিক চলে আসে। পাইলোরিক মানে কি? পাইলোরিকে কিছু গ্রন্থি পাওয়া যায়, এর উপরে না, উপরে কিছু গ্রন্থি পাওয়া যায়, তোমার কাছে কিছু গ্রন্থি আছে, নিচে দিকে থাকে, উপর দিকে থাকে মেনলি। এই গ্রন্থিগুলোকে বলে, বাংলায় যদি বলি দেখে জঠর গ্রন্থি, আর ইংরেজিতে বলি যদি তাহলে বলে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, বা বাংলায় যদি বলি, বাংলা বিভৎস লাগে দেখে শুনতে, জঠর গ্রন্থি বলে। এই যে গ্রন্থিগুলো, এগুলোতে না এনজাইম থাকে, এগুলোতে এনজাইম থাকে। এই খাবারে আমাদের, আমি বলি খাবার পাচন ঘটাতে এনজাইম একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খাবারের পাচন ঘটাতে এনজাইম বা উৎসেচক, উৎসেচক মানে যেসব উৎসেচক, এনজাইম বাংলা ইংরেজি বলা, এগুলোকে কি বাংলায় কি উৎসেচক, উৎসেচক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যাই হোক, কথা হচ্ছে এই যে জঠর গ্রন্থি বা গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, এগুলোতে কি আছে, সব এনজাইম ধরে আছে, সব ভালো ভালো এনজাইম আছে। মানে এগুলোর কথা হচ্ছে, ঠিক আছে, তাহলে কি কি এনজাইম আছে দেখি আমরা। গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে মেইনলি দুই রকমের এনজাইম পাওয়া যায়। একটা আছে তোমরা দেখো, গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে দেখো বা জঠর গ্রন্থিতে মেইনলি দেখো দুই রকমের এনজাইম পাওয়া যায়, দুই রকমের উৎসেচক পাওয়া যায়। এক রেনিন, আর দুই পেপসিন। এটা মেইনলি পেপসিনটা, মেইনলি পেপসিনটা তো মাথায় রাখতেই হবে, পরীক্ষার উপর। দেখো দেখো বুঝে, তাহলে পাইলোরিক যে যে প্রান্তটা পাইলোরিক প্রান্ত, পাইলোরিক প্রান্তে কে কি আছে, জঠর গ্রন্থি আছে আর গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। এখানে কি কি পাওয়া যায়, এনজাইম পাওয়া যায়, দুই রকমের এনজাইম পাওয়া যায়। কি কি? একটা রেনিন আর পেপসিন। রেনিনের কাজ হচ্ছে দুধ জাতীয় কোনো যদি খাবার হয়, দুধ, বুঝতে পারলে, দুধকে মেইনলি কিসে কনভার্ট করে দেওয়া, দই। রেনিন যে উৎসেচক না, ওটা কাজ হচ্ছে দুধ জাতীয় কিছু যদি থাকে ও দুধের পাচন ঘটাতে সাহায্য করে। তুমি যাই তুমি আইসক্রিমের দুধ খাও, তুমি যে টাইপের মানে তুমি যে অংশে, তুমি এমনি নরমাল দুধ খাও, এমনি যাই খাও না কেন, ওই দুধকে দুধের পাচন ঘটাতে সাহায্য করে কি, রেনিন। সাইডে রেনিনের জায়গা না, হাইড্রোজেন রেখো, রেনিন বা হাইড্রোজেন রেখো, দুধের পাচন ঘটাতে বা দুগ্ধজাত পদার্থের পাচন ঘটাতে সাহায্য করে। দেখো রেনিনের জায়গা এখানে দেখো, দুগ্ধ আমি লিখছি না, আমাদের এখানে জায়গা দেখো, দুগ্ধজাত পদার্থের পাচন ঘটাতে সাহায্য করে, বুঝছে। আর পেপসিনের জায়গা দেখো, আমি বলছি রেনিনের তাহলে কাজ কি, দুগ্ধজাত পদার্থের পাচন। তুমি যাই দুধ জাতীয় যাই খাবার খাও না কেন, ও ওখানে এসে মোটামুটি ওই দুধকে কনভার্ট পাচন করবে। এবার মেনলি দইতে কনভার্ট করে দেয়, দইতে কনভার্ট করে দিলে দইয়ের পাচন ঘটে, আবার তো দইতে প্রোটিন রিলিজ করে দেয়। তো যাই হোক, দুধটাকেও দইতে কনভার্ট করে দেয় বলি কে, রেনিন। এবার কথা হচ্ছে যে পেপসিন আছে না, পুরো খাবারের মধ্যে সবচেয়ে কঠিন পাচন ঘটানো কঠিন হচ্ছে প্রোটিন। প্রোটিন একদম, প্রোটিনকে 3-4 বার পাচন ঘটাতে হয়। সবচেয়ে সোজা পাচন ঘটানো হচ্ছে কার্বোহাইড্রেট, তারপরে ফ্যাট, আর লাস্টে প্রোটিন। প্রোটিনের পাচন সবার লাস্টে। না প্রোটিন শুধু এক জায়গায় না, 3 জায়গায় পাচন ঘটে। একটা এখানে শুরু হলো পেপসিন, পেপসিনের হাইড্রোজেন দেখো প্রোটিনের পাচন ঘটাতে সাহায্য করে। বুঝলে? তাহলে তুমি এতক্ষণ মুখ 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 থেকে তো পাকস্থলী শেষ, এখানে পাকস্থলী অবধি পড়লে, এখন পর্যন্ত বলো মুখ থেকে পাকস্থলী অবধি কার্বোহাইড্রেটের পাচন ঘটাচ্ছে কোন এনজাইম? তোমাদের এতক্ষণ পর্যন্ত যা বলেছি তার মধ্যে তুমি কি জানো, কার্বোহাইড্রেটের পাচন ঘটাচ্ছে কোন
কোন ইনসাইড মুখ থেকে শুরু করতে পারো, অসুবিধা নেই। একটা পেতে পারো, দুটো পেতে পারো, যা ইচ্ছা। কার্বোহাইড্রেট, যে স্টার্চ বললাম না, স্টার্চ এক প্রকারের কার্বোহাইড্রেট। স্টার্চ তোমাদের তো আমি এখন ওই চ্যাপ্টারে যাইনি। স্টার্চ না কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট অনেক প্রকার হয়, তার মধ্যে মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড এরকম করে আছে। তো মনোস্যাকারাইড গ্লুকোজ যেগুলো আছে না, গ্লুকোজ, সুক্রোজ, গ্যালাক্টোজ, এগুলো সবই কার্বোহাইড্রেট। ওখানে মল্টোজ, তারপরে এই সেলুলোজ, এগুলো সবই কার্বোহাইড্রেট। তারপরে পলিস্যাকারাইড, স্টার্চ আছে, স্টার্চও বলে, এগুলো সব কার্বোহাইড্রেট। তো বল ট্যালিন আছে, তুমি যা পেলে এখন দেখবে কার্বোহাইড্রেট শুধু দুটো জিনিসই ঘটিয়েছে, ট্যালিন আর অ্যাসিড হয়েছে। প্রোটিন একটাই পেলে, পেপসিন। পেপসিন মেইনলি প্রোটিনের পাচন। তুমি এখন বলতো না, এখন কিন্তু ফ্যাটের পাচন শুরু হয়, ফ্যাটের পাচন শুরু হয়, কিন্তু একটা তুমি পেয়েছো রেনিন, এর আর কিন্তু কিছু আছে, তো দুধকে কনভার্ট করে দুধের পাচন করাচ্ছে আর কিছু না। তো দুধেও তো ফ্যাট থাকে না, সেগুলো পাচন ঘটাবে কি, এটা এখন শুরু হয়, এইবার শুরু। এবার কথা, তার মানে এখন পর্যন্ত তুমি দেখবে শুধু কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেটের কিছুটা পাচন ঘটেছে আর প্রোটিনের কিছুটা পাচন শুরু হয়েছে, যেটা পেপসিন শুরু করেছে। এর বুঝে গেছে? প্রবলেম আছে কিছু নেই তো? বুঝে গেছি। এবারে এখন পর্যন্ত খাবারটা কি টাইপের, অ্যাসিডিক হয়ে আছে না ক্ষারীয় হয়ে আছে? অ্যাসিডিক হয়ে আছে, কারণ এইচসিএল এখনো ছড়ানো আছে, যেহেতু অ্যাসিডিক হয়ে আছে। এবারে পরে আমি যদি বলি এখান থেকে এই অবধি এলো নেবে, ঠিক আছে? মেরে পড়ে দেখো খাওয়ার থেকে নেবে, এই অবধি নেবে। এটা পাইলোরিকের লাস্ট প্রান্ত, পাইলোরিকের এখানে লাস্ট প্রান্তে এইখানে একটা নালী উন্মুক্ত হয়ে থাকে বলা, এই নালীটা কি? এবার কথা হচ্ছে এই নিচের এই অংশটা, এখান থেকে এই অংশটা না, ভিতরের অংশটা, এই মাঝখানে যে নালীটা, এই নালীটাকে বলা হচ্ছে ক্ষুদ্রান্ত। লিখেন বুঝলেন? হ্যাঁ, তাহলে এইখানে দেখো, এখান থেকে শুরু হয়েছে, এখানে আমার কাগজ থেকে এখানে শেষ, এইখান থেকে এই সামনে থেকে এই সামনে এই যে পুরো নালীটা দেখছো, এই নালীটা কি বলছে, এত রাত এই যে পুরো দেখে কি বলছি, ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্ত প্রায় বহুত লম্বা না, এর প্রায় 6 থেকে 7 মিটার মতো হয়, মানে আমি যদি বলি 20-22 ফিট হবে, বুঝতে পারলে? 20-22 ফিট নালী থাকে, নালীটা একদম পাকানো থাকে ক্ষুদ্রান্ত। এটাই তো মানে মেইনলি ক্ষুদ্রান্তে, মানে আমি বলছি এটা। তো যাই হোক, ক্ষুদ্রান্ত মেইনলি মানে একদম কি বলে মুখ্য পাচন, মেন পাচন শুরু হয়েছে ক্ষুদ্রান্ত, ঠিক আছে? ক্ষুদ্রান্ত তিন ভাগে ভাগ, ওই পাকস্থলী যেরকম তিন ভাগে ভাগ করা ছিল না, কার্ডিয়াক, ফান্ডিক, পাইলোরিক, এরও তিন ভাগে ভাগ আছে। এর প্রথমে যে পার্টটা না, তাকে বলে, দেখো ক্ষুদ্রান্ত না মেইনলি তিন ভাগে ভাগ আছে। এর প্রথমের পার্টটাকে দেখে হচ্ছে তোমার ডিওডিনাম, মিডলেটাকে বলে জেজুনাম, আর লাস্টটাকে বলে ইলিয়াম। এগুলো তিন ভাগে ভাগ, ঠিক আছে? ক্ষুদ্রান্ত তিন ভাগে ভাগ করা হয়, প্রথমটাকে বলে ডিওডিনাম, মিডলেটাকে জেজুনাম, আর লাস্টটাকে ইলিয়াম। হয়েছে? দেখো এবার কথা হচ্ছে এই যে ডিওডিনাম, তাহলে তার মানে এই পাকস্থলী যেখানে শেষ হয়েছে সেখান থেকে কিছুটা অংশ ডিওডিনাম থাকে। তার মানে ডিওডিনামের শুরুতেই ক্ষুদ্রান্ত বলে যে আমি অ্যাসিডিক খাবার অ্যাকসেপ্ট করব, আমার খাবারে আমি যে মানে আমার এই মলের মধ্যে দিয়ে যেন অ্যাসিডিক খাবার না আসে, মানে ওতে যেন অ্যাসিডের পরিমাণ না থাকে, ও তাহলে আমি কি খাবার অ্যাকসেপ্ট করব, ক্ষারীয়। অ্যাসিডের বিপরীতে না সবসময় বেস আসে, বেস বা ক্ষার। দেখবে অ্যাসিডকে মারতে গেলে সবসময় বেস দরকার হয়, অ্যাসিডকে মারতে গেলে দেখবে বেস দরকার হয়। কথা হচ্ছে আমাদের এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, আমি এটা অ্যাসিড ইম্পর্টেন্ট হচ্ছে তার আগে আপনাদের মনে করব, দেখবে হাইড্রোক্লোরিক অ্যাসিড তারপরে ওই খাবারে কি ঢোকার সাথে সাথে কার্ডিয়াকে ঢোকার সাথে সাথে কার্ডিয়াকে ঢোকার সাথে সাথে হালকা হাইড্রোক্লোরিক অ্যাসিড ছড়িয়ে দেয়। হাইড্রোক্লোরিক অ্যাসিড ছড়িয়ে দেওয়ার সাথে সাথে খাবারটা কি টাইপের হয়ে যায়, অ্যাসিডিক হয়ে যায়, মানে অম্ল জাতীয় খাবার, মানে খাবারটা মানে গুণাগুণ আর কি, খাবারটা গুণাগুণ কি টাইপের হয়ে যায়, আম্লীয় হয়ে যায়, আম্লিক হয়ে যায়। এবার কথা হচ্ছে আম্লিক খাবার, ভাবো হাইড্রোক্লোরিক অ্যাসিড যতটা ছড়ানো তার থেকে বেশি ছড়িয়ে, বেশি আম্লিক হয়ে যায়।
বেশি আম্লিক হয়ে গেলে চারা ধরবে, তখনই বলে আমাদের অ্যাসিডিটি হয়ে গেছে, দেখবে বলে না অ্যাসিড হয়ে গেছে, কিছু না খাবার অ্যাসিডের পরিমাণ বেড়ে গেছে। এবার ভাবো কিরকম হয় যখন তুমি তেল জাতীয় কিছু খাবার টাবার খাওয়া খেয়ে খেয়ে তুমি ধরো তুমি বেশ ভাজা ভুজি বা বহুত এমন কিছু তেল প্রচুর পরিমাণে তেল তৈলাক্ত খাবার খেয়ে নিবে, বিশেষ করে মেনলি ভাজা, তুমি পকোড়া বলো এটা সেটা ফাস্ট ফুড জাতীয় কিছু খাবার খেয়ে তেল পরিমাণ বেশি থাকে বলতে খেয়ে নিলে স্যাচুরেটেড ফ্যাট নেই, যেখানে আনস্যাচুরেটেড ফ্যাট আছে। এবার কথা তুমি খেয়ে নিবে তেল, এবার কথা হচ্ছে আর জলও সাথে খেয়ে নিবে। এখন কথা হচ্ছে তোমার পাকস্থলীতে গিয়ে তেল করে আমাকে ভালো এই বালতি আছে মানে এই বালতিতে তুমি তৈলাক্ত পদার্থ প্রচুর পরিমাণে ঢেলে দিয়েছো, জল ঢেলে দিয়েছো, তেলগুলো সব জলে ভেসে দিয়েছো, বুঝেছো? এবার কথা হচ্ছে তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড জানে যে কতটা খাবার এলে কতটা পরিমাণ হাইড্রোক্লোরিক অ্যাসিড ছড়াতে হবে, ঠিক আছে? তুমি কি করছো তৈলাক্ত খাবার খেয়ে নিয়েছো, জলও খেয়ে নিয়েছো, এতটা পরিমাণ সাথে সাথে জল খেয়ে নিয়েছো, সাথে সাথে জল খেয়ে খাবারের পরিমাণ এতটা হয়ে গেছে। এবারে হাইড্রোক্লোরিক এবারে এই গ্রন্থিগুলো কি জানে, হাইড্রোক্লোরিক অ্যাসিড গ্রন্থিগুলো কি জানে যে এতটা খাবার এলে আমাকে বেশ পরিমাণে ভাবো এতটা খাবারের জন্য যে পরিমাণে হাইড্রোক্লোরিক অ্যাসিড ছড়াবে, এতটা পরিমাণ খাবারের জন্য তার থেকে বেশি পরিমাণে ছড়াবে কম, বেশি দেবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড বেশি দিচ্ছে। এখন কথা হচ্ছে জলের পাচন না জলদি ঘটে, জল কিন্তু কিছু করতে হয় না, জলে তোমার পাচন নেই, জল তো করে এলো এখানে পুরো ঘুমে বেরিয়ে চলে গেল, ঠিক আছে, সাথে সাথে বেরিয়ে চলে দেখবে তোমার ইউরিন নেবে 20-25 মিনিটের মধ্যে ইউরিন হয়ে যাবে, তুমি যদি প্রচুর পরিমাণে জল খেলো না 8 ঘন্টার মধ্যে ইউরিন হয়ে যাবে। আর খাবার পাচন ঘটাতে লাগে প্রায় 5-6 ঘন্টা, 4-5 ঘন্টা তো লাগবে, যার ডাইজেশন ভালো আছে তার 4 ঘন্টা 5 ঘন্টা তো লাগবে, আর যার ডাইজেশন খারাপ আছে তার তো 6-7 ঘন্টা লেগে যাবে। এরকম কথা হচ্ছে যাই হোক 4 ঘন্টা যদি মনে করি 4 ঘন্টা খাবারের পাচন ঘটাতে সাহায্য করতে হবে। জল আর ওই খাবারটা মিলে তুমি সাথে সাথে যখন জল খেয়ে নিয়েছো, জল আর খাবারটা মিলে এতটা পরিমাণ তৈরি করেছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড ছড়িয়ে দিয়েছে ওই পরিমাণ মতো, এবারে জলটা পাস করে গেছে, ঠিক আছে, খাবার ঠিক আছে। ভাবো জল আর খাবার মিলে এতটা ছিল, জল পাস করে যাতে খাবারটা এতটা পড়ে আছে, কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড তো অলরেডি ছড়িয়ে গিয়েছে বেশি মতো করে অ্যাসিড, যে অ্যাসিডের পরিমাণ তোমার ওই খাবারের জন্য দরকার ছিল এখন ওই খাবার থেকে বেশি পরিমাণ হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, তাহলে ওই পরিমাণের থেকে বেশি যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে তাহলে তোমার অ্যাসিডিটি শরীরে বেড়ে গেছে, অ্যাসিড হয়ে গেছে, এখন হয়ে গেছে অ্যাসিডিটি, কি করবে এবার? বলছি অ্যাসিডিটি যখন হয়ে যাবে অ্যাসিডকে দমন করার জন্য একটা জিনিস আছে বেস, অ্যাসিড মানে কি হয় যে হাইড্রোক্লোরিক অ্যাসিড দেখো তোমরা HCl, HCl কে ভাঙলে না হাইড্রোজেন বের হবে, হাইড্রোজেন প্লাস আয়ন, অ্যাসিড মানে সেগুলো যেই সব পদার্থ না বা যেই সব মানে যৌগ হাইড্রোজেন প্লাস আয়ন দেবে না তাদেরকে অ্যাসিড বলা হয়, এটা কেমিস্ট্রি আছে আমি তোমাকে বলছি। হাইড্রোজেন বেড়ে যাওয়া মানে হাইড্রোজেন আয়ন বেড়ে যাওয়া মানে না অ্যাসিড বেড়ে যাওয়া, তোমার শরীরে এখন কি বেড়ে গেছে হাইড্রোজেন আয়ন বেড়ে গেছে, কারণ হাইড্রোজেনকে আয়নকে খতম করতে পারে শুধু একটাই OH মাইনাস কোথা থেকে নিচ্ছে, এটা বলে ক্ষার, যেসব পদার্থ OH মাইনাস থাকে তাদেরকে বলে ক্ষার, ক্ষার মানে ক্ষার বা বেস, ইংরেজিতে বেস বলে আর বাংলায় বলে ক্ষার, অ্যাসিড অম্ল বেস ক্ষার। এবারে কথা হচ্ছে অ্যাসিড কে কন্ট্রোল করতে পারে ক্ষার, এবার কোথা থেকে পাও ক্ষার, ক্ষার বাড়াও শরীরে, তাহলে শরীরের ক্ষার ক্ষতি বাড়াও, ওই জন্য ডাক্তার এসে কি দেয় বড় হ্যাঁ ইনো বা তোমার যত অ্যান্টাসিড জাতীয় যত ট্যাবলেট আছে না সেগুলোতে সব থাকে হচ্ছে ক্ষার, আমাদের যেমন ধরো এই ইনো বলো বা যাই যাও তোমার ডাইজিন যাও এগুলোতে একটাই ক্ষার থাকে ইনজিওচিনোল, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বলে একে, ইংরেজি তোমরা কেমিস্ট্রিতে পড়বে, একেই বলে মিল্ক অফ ম্যাগনেসিয়া, যেটা অ্যান্টাসিড, তুমি যাই অ্যাসিডিটি হলে তোমরা যাই অ্যান্টাসিড আমরা এখানে কি রাখো ইনজিওচিনোল, তুমি অ্যাসিড বেড়ে গেছে এখানে OH আছে OH, এই OH যাবে H প্লাস ধরে জলে কনভার্ট করবে, H আর OH মানে জল কনভার্ট করবে, জলে কনভার্ট করবে, জল তো তোমার শরীরে দরকার কি আছে, জল হয়ে গেলে কখন কি আর কোনো কথা নেই। তো এই জন্য হচ্ছে তোমার অ্যান্টাসিড খায় হচ্ছে মেইনলি ওই অ্যাসিডটাকে করছে, এখন আমি ছোট করে বললাম সেটা লাগে কাটে, তো কথা হচ্ছে যাই হোক এই তোমার এই অ্যাসিডিটি বেড়ে গেলে এরকম মানা তাই ওরে পরে আসে, তাহলে কি হলো, তাহলে আমার শরীরে এখন যে খাবারটা আছে সেই খাবারটা কি আম্লিক না ক্ষারীয় বলো, আমার শরীরে এখন এই অবধি যে খাবারটা এলো সেটা আম্লিক না ক্ষারীয়, আম্লিক ক্ষারীয়, খার এখন পর্যন্ত রিলিজ হচ্ছে মানে তো শুধু আমরা যখন শুধু HCl ছড়িয়ে রেখেছি তার মানে আম্লিক হয়ে আছে খাবারটা, শুরু হয়েছে কোথা থেকে ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্ত মানে আমি আম্লিক খাবার অ্যাকসেপ্ট করব না, আমি আম্লিক খাবার অ্যাকসেপ্ট করব না, কোনো না কোনো প্রকারের ক্ষারীয় বানাও, ওই জন্য এইখানে তাহলে কি আম্লিককে ক্ষারীয় বানাবে কে, পাকস্থলীর গায়ে না আরেকটা অর্গান থাকে যাকে বলে লিভার, এইখানে পাকস্থলীর ঠিক গায়ে লিভার, লিভারের কাজ কি, লিভারের কাজ কিছু না পিত্ত রস বানানো, লিভার অনেক কাজ আছে, লিভার যখন তখন বলছি তোমরা এখানে যে অংশ তোমাদের পড়তে শুধু মাথায় লিভার যখন চ্যাপ্টারই আলাদা আছে, লিভার তো আমি পড়াচ্ছি তার আগে তোমার বলি লিভার এই পাকস্থলীর গায়ে থাকে না লিভার, ভেতরে না বাইরে বাইরে আলাদা অর্গান, এর কাজ কি, এর কাজ হচ্ছে পিত্ত রস বানানো, পাকস্থলী এখানে যে আমি যদি বলি পাকস্থলীর ঠিক গায়ে এখানে বড় করে রাখি
আর উপরে আছে মল। তো এইখানে কি আছে, এরকম এরকম আছে, এখানে কি আছে, লিভার, লিভার ও যকৃৎ বলে। আরে মুরগির মেটা মেটা দিয়েছ সে বলে লিভার, আমাদের বড় সে। এবার কথা হচ্ছে লিভার, লিভারের কাজ কি, লিভারের কাজ হচ্ছে পিত্ত রস বানানো। লিভারের ঠিক নিচে একটা গ্রন্থি থাকে যাকে বলে পিত্ত গ্রন্থি বা পিত্ত। তুমি যখন মাছ কাটলে, মুরগি কাটলে দেখবে একটা পিত্ত টাইপের গ্রন্থি বের লেগেছে তো কোনো সময়, ওটা ছোট থাকে, আমি টাইপের দেখতে হয়, হ্যাঁ বিভৎস তেতো হয়। কোনো সময় মাছ ফাছ কাটতে গেলে যদি বাই চান্স ওই পিত্তটা যদি ওখানে মানে পিত্ত যদি ওখানে মানে বেড়ে যায় না, তোমার এই মাছে পুরো মাছ তেতো হয়ে যায়। আরে বিভৎস না, খারাপ লাগে। তো কথা হচ্ছে থাকে কি এখানে পিত্ত রস থাকে, পিত্ত রসটা না ক্ষারীয় প্রকৃতির, পিত্ত রস ক্ষারীয় প্রকৃতির। আর পিত্ত রসের সাথে একটা নালী যুক্ত করা থাকে। একে বলা আছে যে যকৃৎ পিত্ত রস অলরেডি সবসময় হালকা 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 ফোঁটা ফোঁটা তৈরি করে থাকে, ছোট 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 মানে একদম খুব কম 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 তৈরি করে থাকে। তৈরি করে না জাস্ট পিত্ত রস পিত্ত তৈরি করে। যকৃৎ বলছে আমার আরো কাজ আছে, কাজ আমরা ওই যকৃৎ চ্যাপ্টারে দেখবো। এখানে তুমি যেটা দেখবে যকৃতের কাজ কি, তাহলে পিত্ত রস তৈরি করা। পিত্ত রস তৈরি করে যকৃৎ কি করে, যকৃৎ বলে যে পিত্ত গ্রন্থিকে দিয়ে দেয় বা পিত্ত গ্রন্থিকে দিয়ে দেয়। এখানে পিত্ত থলি আছে না, পিত্ত থলি বল, পিত্ত গ্রন্থি বল, যাই বল না কেন, পিত্ত থলি। তো এই থলিটাকে দিয়ে দেয়, বলে তুমি স্টোর রাখো, স্টোর করে রাখো। যখন এখান থেকে কোনো আম্লিক খাবার পাস করবে টুক করে ওখানে ছড়িয়ে দেবে। নালী তোমার সাথে নালী কানেক্ট করা আছে, এখানে নালী আছে, তুমি এখানে হালকা পিত্ত রস এখানে ছড়িয়ে দেবে। যখন এখানে আমরা ক্ষুদ্রান্ত কি বলছে, আমি আম্লিক খাবার অ্যাকসেপ্ট করব না, একে ক্ষারীয় বানাও, তারপর আমার কাছে পাঠাও। ক্ষুদ্রান্তে যাওয়ার আগে এখানে খাবার যখন আসে, এখানে টুক করে দিয়ে আম্লিক কি করবে, ক্ষারীয় হয়ে যাবে। ভাবো ওই খাবারটা আম্লিক ছিল, এখন ক্ষার করে ফেলে দিয়েছে, আম্লিক আর ক্ষার মিলে তো জল হয়ে গেল, ক্ষারী করে দাও। তারপর নিশ্চয়ই এই যে পিত্তটা ফেলছে এটা বেশি পরিমাণে ফেলছে, কারণ যতগুলো এইচ প্লাস আছে সেগুলো তো ওইচ মানে নষ্ট করে দিল, তা সত্ত্বেও ওইচ মানে বেশি হয়ে যাচ্ছে, তাহলে খালি হয়ে গেল খাবারটা। তো ওইভাবে আম্লিক যে পরিমাণে হাইড্রোক্লোরিক অ্যাসিড ছড়ানো হয় না, তার থেকে বেশি পরিমাণে পিত্তরস ছড়ানো হয় কার মধ্যে, খাবারের মধ্যে, যাতে ওই অ্যাসিডটাকে প্রশমিত করে দেবে, দিয়ে বাদ বাকি খাবারটা যেন খাইয়ে করে দিতে। বুঝতে পারলে? তাহলে এখান থেকে যে খাবারটা পাস করছে তাহলে কি প্রকৃতির হয়ে যাচ্ছে। এইবার কথা হচ্ছে এইখানে হালকা পাচন, এখানে ডিওডিনাল শুরুতে এখানে পাচন ঘটবে না, বাট এখানে কিছু এনজাইম মিশে যাবে। পাচন তো এইখানে পুরো রাস্তায় হবে, কিন্তু পুরো এখানে তুমি ভাবো না 7-8 ফিট যদি কোনো মানে কারো কোনো একটা মানুষের হাইট দেখবে, একটা যদি লম্বা কোনো একটা ছেলে ধরি তার প্রায় 6 ফিটের কাছাকাছি হাইট। আর আমাদের ক্ষুদ্রান্তের হাইট, শুধু ক্ষুদ্রান্তের হাইট হচ্ছে 7, মিনিমাম 7 ফিট, ম্যাক্সিমাম 8 ফিট হয়ে যায়। 7-8 ফিটের মধ্যে এই ঘরটা হাইট আছে 10 ফিট হবে না, এটা একটু কম হবে, 9 ফিটের কাছাকাছি হাইট আছে। এখানে নিচে থেকে 9 ফিটের কাছাকাছি হাইট আছে। এতটা একটা বড় সুতো মনে করে, এতটা বড় একটা নালী আমাদের পেটে জড়ানো আছে, এতটা থেকে হচ্ছে ক্ষুদ্রান্ত, মানে খুবই সেনসিটিভ জিনিস। তো এই ক্ষুদ্রান্তের মধ্যে কি হচ্ছে, ক্ষুদ্রান্তের শুরুর প্রান্তটা কি হচ্ছে, ডিওডিনাম। আমি এখন যা কথা বলছি সব ডিওডিনামই হচ্ছে। এখন এই সমস্ত যে ক্ষারীয় করা, এই সমস্ত সবই কোথায় হচ্ছে, ডিওডিনামে হচ্ছে। তাহলে ডিওডিনামে কি হচ্ছে, মানে আমার পিত্তরস ছড়িয়ে দিচ্ছে, পিত্তরস ছড়িয়ে দিলে ক্ষারীয় হয়ে গেল। এবার কথা হচ্ছে ক্ষারীয় করলে হবে না, এখানে কিছু এনজাইম দাও, এখানে খাবারে কিছু পাচন ঘটুক, আরো কিছু এনজাইম ছড়াও। ওখানে তো টাইম ফাইম কিন্তু সমস্ত খতম হয়ে গেছে, আর এখানে শুধু দুটো এনজাইম ছড়ানো হয়ে আছে এখন, রেনিন আর ইয়ে। আর তাহলে রেনিন, তুমি যদি দুগ্ধজাত জিনিস না খাও রেনিন আবার খাওয়ানো হবে। তারপরে মেনলি কি আছে, পেপসিন ছড়ানো আছে। কথা হচ্ছে আমার পেপসিন ছড়ানো, তার বেশি এনজাইম নেই, কারণ যতটা মানে পুরো পাচনটা এখন ঘটেনি, তারপরে কিছুটা পাচন হয়েছে, নরমাল হালকা পাচন হয়েছে, মানে আরো পাচন দরকার আছে। এইখানে পাকস্থলী ঠিক এই সাইড, এই সাইড ঠিক এই সাইড, এখানে এখানে তো পাস করছে ঠিক পাকস্থলী ঠিক উপরে, এখানে উপরে এখানে একটা গ্রন্থি থাকে এরকম পাতার মতো, ঠিক একেবারে অগ্নাশয়, এখানে পাতার মতো থাকে এই গ্রন্থিটাকে কি বলছি, অগ্নাশয়। যদি একদম খারাপ থেকে না দেখো, এইখানে এখানে গ্রন্থি থাকে যাকে বলে অগ্নাশয়। আমি অনলাইনে দেখতে পাচ্ছি, দেখো তাহলে ঠিক মানে এই 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 যে গ্রন্থির বৃত্ত গ্রন্থি হচ্ছে না, এর ঠিক একটু নিচের দিকে, কিন্তু উল্টো সাইড, খুব উল্টো সাইডে একটা গ্রন্থি থাকে পাকস্থলী গায়ে, যাকে বলে অগ্নাশয় বা প্যানক্রিয়াসও বলে। প্যানক্রিয়াস বাংলা যদি লিখি একে বলে কি, অগ্নাশয়। হলো, তার মানে খাবার খাবার এখানে এলো, কে পিত্তরস ছড়িয়ে দিল, পিত্তরস ছড়িয়ে দিয়ে এখন কি হয়ে গেছে, খাবারটা খালি হয়ে গেছে। এবার কথা হচ্ছে এই খাবারটাতে অগ্নাশয় আবার কিছু এনজাইম ছড়িয়ে দিল। দেখো অগ্নাশয় বহুত কাজ আছে, অগ্নাশয় গ্রহণ করতে তখন জানা যাবে। কথা হচ্ছে এখন আমি পুষ্টিতন্ত্রে অগ্নাশয়ের হালকা কাজ আছে কি, যেমন যকৃৎ আমি আলাদা বলবো, তেমন অগ্নাশয় আলাদা বলবো। অগ্নাশয় যখন বলবো তখন বলা আছে, কারণ অগ্নাশয় হরমোন চ্যাপ্টার বলবো যদি অগ্নাশয়, কিন্তু তার আগে অগ্নাশয় না, অগ্নাশয় মিশ্র গ্রন্থি বলে, মানে অগ্নাশয় দু রকম গ্রন্থিকে ধরে রাখে। একটা একটা এক টাইপের গ্রন্থি যেখান থেকে শুধু উৎসেচক বের হয়,
আর একটা টাইপের গ্রন্থি যেখানে শুধু হরমোন বের হয়। আমরা এখন কোন গ্রন্থিগুলো নিয়ে আলোচনা করব? উৎসেচক যেখানে রয়েছে। অগ্নাশয় মানে মিশ্র গ্রন্থি, মানে এখানে দুই রকম গ্রন্থি থাকে। মেইনলি কোন গ্রন্থিতে দুই রকমের গ্রন্থি, মানে কোন অর্গানে, মানে তুমি যত অঙ্গ নাও না কেন তার মধ্যে কোন অঙ্গকে দুই রকমের গ্রন্থি হয়। আমরা যত দুই রকমের গ্রন্থি দেখতে পাচ্ছি, একটাই আছে, একটাই আছে। অগ্নাশয় দুই রকমের গ্রন্থি পাওয়া যায়, একটা হচ্ছে উৎসেচক রিলিজ করে আর একটা হরমোন রিলিজ করে। আমাদের এখানে হরমোনের কোনো কাজ নেই, কারণ হরমোনের জন্য আলাদা চ্যাপ্টার আছে, তখন সেখানে বলবো। আমরা এখন যেটা বলবো সেটা কি? উৎসেচক রিলিজ করে। অগ্নাশয় কোন প্রকার উৎসেচক রিলিজ করে? তিন রকমের উৎসেচক রিলিজ করে। কি ঠিক আছে, মনে রাখো। এল এ পি, লাভ, লাভ না, তারপরে শুনতে আর কথা হচ্ছে এটা ট্রিপ, এটি লাইপেজ, অ্যামাইলেজ, ট্রিপসিন। আরে বহুত কোশ্চেন পড়ে পরীক্ষায় এটা নিয়ে। তো দাঁড়াও কোথায় দেখা যায়, বুঝে জীবনে লিখে নিয়েছো এই যে কথা বলতে। অগ্নাশয়, অগ্নাশয় তিন রকমের। কি কি? এল, এল তে লাইপেজ, এ তে অ্যামাইলেজ, আর টি তে ট্রিপসিন। ক্লাস অফ করা যে কি জ্বালা, এরা পরীক্ষা হলে না বুঝলে বুঝতে পারবে। কারণ এই যে পরিচিত আজকে যে পার্টটা তোমাদের দেওয়া আছে না, এটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট একদম। কারণ এনজাইম এখানে বেশিরভাগ এমনিতে এখানেই শেষ হয়ে যাচ্ছে। আর পরীক্ষাতে বেছে বেছে এনজাইম থেকে জিজ্ঞেস করে। তুমি তো বড় পরীক্ষা না, ছোটখাটো পরীক্ষাতে এনজাইম জিজ্ঞেসই করে। অথবা বড় পরীক্ষাতে তো ভরে ভরে এনজাইম জিজ্ঞেস করে, তখন আমার মাথাটা খারাপ। দেখো এই যে লাইপেজ আমাদের টিপসিন না, একদম পরিষ্কার বসে। লাইপেজ কি করে? লাইপেজ ফ্যাটের পাচন ঘটায়। লাইপেজের সাইডে কিছু যদি লেখো, ফ্যাটের পাচন ঘটায়। অ্যামাইলেজ কি করে? কার্বোহাইড্রেটের পাচন ঘটায়। আর ট্রিপসিন কি করে? প্রোটিনের পাচন ঘটায়। ঠিক আছে, বুঝেছো? তাহলে পাকস্থলী শেষ পর্যন্ত যখন খাওয়া যাচ্ছে, ফার্স্টে খাওয়াটাকে খারিয়ে করে দেওয়া হচ্ছে। কে খারিয়ে করছে? পিত্তরস। পিত্তরস খারিয়ে করে দিচ্ছে। পিত্তরস কোথা থেকে রিলিজ হয়? যকৃৎ থেকে। যকৃৎ থেকে কোন গ্রন্থিতে স্টোর হয়? পিত্তগ্রন্থি বা পিত্তথলিতে। পিত্তথলিতে স্টোর হয় আর তারপরে পিত্তরস খাবারের সাথে রিলিজ করে দেওয়া হয়। কথা হচ্ছে, আচ্ছা এখানে তোমরা দেখবে কোন সময় মাঝে মাঝে কি হয় জানো? আচ্ছা লিখে নিচ্ছি, এখন তো ভালো করে এই পিত্তগ্রন্থিটা বা পিত্তরস যেখানে থাকে, মানে তোমার এই পিত্তথলি যেটা, এই পিত্তথলিতে না মাঝে মাঝে কি হয়, হ্যাঁ, পাথর হয়ে যায়, পাথর জমে যায়। মানে তুমি যদি মানে খুব মানে কি বলা যায়, পিত্তগ্রন্থিতে মানে একদম পাথর জমে যাওয়ার কথা না। তো যখন ধরো তোমার মনে হচ্ছে এখানে থেকে পিত্তরস রিলিজ হচ্ছে, বাট কোনো কাজে লাগছে না, বা পিত্তরস তুমি খাবার কম খাচ্ছ বা ভুলভাল সময় খাবার খাচ্ছ, উল্টো পাল্টা সময় খাচ্ছ। পিত্তরস মাঝে মাঝে ঠিক ঠিক টাইমে টাইমে রিলিজ হয়, কিন্তু কথা হচ্ছে তুমি উল্টো পাল্টা সময় খাবার খেলে বা কোনো কারণে এমনি নর্মাল হয়ে যাবে কোনো সময়। বা যারা বিষ টিস খেয়ে নেয় না, যকৃতের একটা কাজ আছে না, যকৃতের একটা কোষ আছে যাকে বলে হেপটিক সেল। এই হচ্ছে যারা বিষ খেয়ে নেবে না, বিষ কি করে জানো? পয়জন না, পয়জন কি করে? যকৃতের সেলকে পোড়াতে সাহায্য পুড়িয়ে দেবে ফাটাফাটি করে। এই জন্য যকৃত মেইনলি যা যকৃত ধরে না, সে বিষ খেলেও বেঁচে যাওয়ার সময় মানে ওয়াশ ওয়াশ করলে তারপরে করে বেঁচে যায়, মরে না। কিন্তু যাই হোক, কথা হচ্ছে তুমি যখন ভুলভাল খাবার প্রচুর খাবে না, যেমন ধরো প্রচুর ফাস্ট ফুড খাওয়া, প্রচুর সকাল থেকে উঠেই তোমার ফাস্ট ফুড, এটা সেটা চিপস বিরিয়ানি প্রত্যেক দিন চলছে তোমার এরকম তা না। মানে তুমি সারা মাসে 30 দিনে তুমি মানে কি বলা যায় 15 দিন শুধু এই খাও, মানে কি বলে ফাস্ট ফুডই খাও, খুব ভালোবাসো ফাস্ট ফুড। ফাস্ট ফুড যখন অতিরিক্ত খাবে না, তখন তোমার যকৃতে মানে যকৃতে যে কোষ না, ওখানে শোষণ বিষয় যকৃতের কাজ যখন প্রথম বলছি, ও কি করে না, এখানে ফাস্ট ফুডের জন্য না অক্সালেট মানে প্রচুর অক্সালেট তৈরি করে। সেটা আমি তোমাকে পরে বলছি কি জিনিস, মাথায় রাখো যে অতিরিক্ত ফাস্ট ফুড খেলে না কি হয়, এই পিত্ত গ্রন্থিতে না, এই পিত্ত ধরে যাচ্ছে না, মানে পাথর হয়ে যায়। অক্সালেট জমতে 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 মানে পাথর হয়ে যায়। পিত্ত রস মানে ও তো যকৃৎ কি করছে, পিত্ত রস তৈরি করে পাস করে দিচ্ছে। পিত্ত রসে তুমি ভাবো কোনো অক্সালেট কম্পাউন্ড চলে আসছে আস্তে আস্তে, ও কি করে পিত্ত রসে যেখানে স্টোর হয়, অক্সালেট যেগুলো যে অক্সালেট পড়া সেগুলো এসে এখানে স্টোর হয়ে 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 না একটা সময় পাথরের রূপ নেয়। পাথর নয় ওগুলো, ওগুলো পাথর নয়, রাবারের মতো, বাট অ্যাজ এ শক্ত হয়ে যায়। ওগুলো এমন হচ্ছে ভাঙে না, ভেঙে যাবে, তুমি হাত দিয়ে ভাঙলে ভেঙে যাবে, কিন্তু কথা হচ্ছে শক্ত হয়ে যাবে।
ডাইরেক্ট শক্ত এখানে জমে যাবে, আস্তে 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 পিত্ত গ্রন্থিটাকে ফুলিয়ে ওটা কি বলা হচ্ছে পিত্ত পাথর। অনেক সময় শুনেছো তোমরা বাড়িতে পিত্ত পাথর হয় না, সেটা পিত্ত পাথর হয় না, ওটা পিত্ত। তখন কি করতে হবে, পিত্ত গ্রন্থি কেটে বাদ দিতে, পিত্ত গ্রন্থি কেটে বাদ দিয়ে এখান থেকে কেটে বাদ দিয়ে নালীটা ভিতরে নিয়ে চলে যায় যকৃত সব। যকৃত তো পিত্ত তৈরি করবে, যকৃত পিত্ত রস তৈরি করবে, তার তো কাজই পিত্ত রস তৈরি করা। পিত্ত রস তৈরি করে এখন কথা হচ্ছে এখন কি হবে, এখন ডিরেক্ট নালী যেহেতু জুড়ে আছে না, যকৃত স্টোর করার জায়গা। হ্যাঁ কারণ কথা হচ্ছে হ্যাঁ এবার তোমাকে টাইমে খেতে হবে, কিছু করার নেই, কারণ তোমাকে খাবার পাস করলে, কারণ তুমি যদি না অনেকক্ষণ না খেয়ে থাকো না অলরেডি পিত্ত রস পাস করবে, কারণ তখন নালী স্টোর করার মতো জায়গা নেই, তো ধরে রাখবে কোথায় যে টাইম মেরে দেবো এরকম তো নেই না, এখন ডিরেক্ট নালী জুড়ে আছে, তার মানে কি পিত্ত রস মাঝে 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 রিলিজ হতে পারে। তুমি যদি না খাও এখানে পিত্ত রস রিলিজ করবে, এই এরিয়াটা সবসময় খালি হয়ে যাবে, একটা সময় আস্তে আস্তে করে যন্ত্রণা করবে, পেট ব্যথা করবে, এটা সেটা দেখবে যাদের পিত্ত পাথরি অপারেশন বা কিছু হয়ে থাকে না, তখন পিত্ত কেটে দিয়েছে, তার মানে কি, কারণ এখন তার খাবারের সমস্যা, তুমি প্রচুর ফাস্ট ফুড খেতে পারবে না, হ্যাঁ তোমাকে টাইম টু টাইম খেতে হবে, ধীরে স্থির হয়ে খেতে হবে, প্রচুর প্রচুর রেস্ট্রিকশন দিয়েছে যাতে পিত্ত পাথরি অপারেশন হয়। তো ট্রাই করবে যত ফাস্ট ফুড কম খাওয়া যায়, তাতে বাঁচবে বেশি। দেখো তাহলে এখানে আমি তোকে এটা বলে দিলাম, চল এটা আমি আসছি, তাই এবার আমি এটা আসি অগ্নাশয় মানে কি কি করা এনজাইম রিলিজ করছে, তাহলে কিন্তু লাইপেজ অ্যামাইলেজ ট্রিপসিন। লাইপেজ ফ্যাটের জন্য, অ্যামাইলেজ কার্বোহাইড্রেট, তুমি চাই খাবার খাও, হয় সেটা কার্বোহাইড্রেট হবে না ফ্যাট হবে না প্রোটিন হবে, কিছু একটা খাবার নামিয়ে দেখ মনে হয় কার্বোহাইড্রেট আছে না প্রোটিন, এই তিনটে জিনিসই আর থাকবে, আর কিছুই নেই, মেনলি এই তিনটে জিনিসই থাকে যে কোনো খাবারে। তুই চাল নিয়ে নে কার্বোহাইড্রেট, ডাল নিয়ে নে প্রোটিন, প্রোটিন থাকে হালকা ফ্যাট থাকে, দুধ নিয়ে নে প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট সব থাকে, আচ্ছা মাংস নিয়ে নে প্রোটিন ফ্যাট থাকে প্রোটিন থাকে, এগুলো সব থাকে। তো মেনলি তুমি যাই খাবার খাও না কেন, যাই খাবার যা যা ইচ্ছে, তুমি দোকানে গিয়ে যদি পকোড়াও খেয়ে পকোড়া তো তেল মানে ফ্যাট, আর ময়দা প্রোটিন, মাংস যেগুলো আছে প্রোটিন, আর বাদ বাকি ফ্যাট, আর বাদ বাকি ময়দা ফয়দা যেগুলো আছে কার্বোহাইড্রেট। তুমি যাই খাবার খাও তিন রকমেরই খাবার চাও, হয় কার্বোহাইড্রেট নয় প্রোটিন নয় ফ্যাট। কার্বোহাইড্রেটের জন্য কি অ্যামাইলেজ, ফ্যাটের জন্য কি লাইপেজ, আর প্রোটিনের জন্য কি ট্রিপসিন। তো প্রোটিনের দুই জায়গায় কিন্তু পাচন হয়ে যাচ্ছে, একটা ট্রিপসিন একটা ট্রিপসিন, এখানে ট্রিপসিন হয়ে গেল, হলো। আচ্ছা এবার কথা হচ্ছে তাহলে অগ্নাশয় থেকে কি সরিয়ে দিল, তারপরে এই খাবারটা যেটা খাবারটা পাস করছে এখানে ফার্স্টে কি সরালো, পিত্তরস, তারপরে কি তারপরে তিন রকমের এনজাইম। এখন কথা হচ্ছে এবারে খাবারে দেখো খাবারে অনেকগুলো এনজাইম মিশে আছে, পেপসিন রেনিন তো ফার্স্টে মিশে গেছে এখানে বাইরে দিকে, তারপরে এখানে খাবারটাকে হালকা করে বেশিও মানে খালিও করে দেওয়া হয়েছে, বেশি করে দেওয়া হয়েছে, দিয়ে এখান থেকে তিন রকমের এনজাইম অ্যাড করে দিয়েছে, মানে টোটাল 5-6 রকমের এনজাইম, 5 রকমের এনজাইম টোটাল এখন পরিবার হয়ে গেছে। তোমাদের দেখো এখানে 5 রকমের আরো অনেক রকমের এনজাইম থাকে, বাট কথা হচ্ছে তোমাকে তোমার সিলেবাসের অনুযায়ী আমাকে 5 রকমের এনজাইম পড়াতে হবে, আর এর বেশি তোমাদের না, তোমাদের জেনারেল সায়েন্স আছে না, তুমি এখানে পিএইচডি করছো, কথা হচ্ছে তাহলে সরিয়ে দিও। তাহলে এখন 5 রকমের এনজাইম আছে, এখন ওই খাবারটা টোটালি পাচনের জন্য একদম তৈরি, মানে ফাইনাল পাচনের জন্য একদম রেডি। এইবার পাস করে দেবে বিওডিনাম, পাস করে দেবে বিওডিনাম, আস্তে 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 যেজু যেজু আমরা আমি ধরো এখানে মনে করো এইটুকু অংশ বিওডিনাম ছিল, এখান থেকে শুনেছো তো, এখান থেকে এইটুকু অংশ ধরো বিওডিনাম, এটা ধরো যেজু আমরা বাবা নিয়ে দিলাম এখানে বিওডিনাম, এটা বিওডিনাম, বিওডিনাম থেকে এখানে গেল, এবার যেজু, যেজু নামের কাজ কিছুই না, এই খাবারটাকে ভালো করে মুচড়ে 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 ওখান থেকে আরো তরল যত পরিমাণ, আচ্ছা কথা আছে এই যে পুরো ক্ষুদ্রান্ত না, ক্ষুদ্রান্তের গায়ে শোষক লেগে থাকে, শোষক মানে দেখবে এই ক্ষুদ্রান্ত বেশিরভাগ শোষক এই লাস্টের প্রান্তটা লেগে থাকে, এগুলো তো হালকা কাটা হালকা কাটা একদম হালকা কাটা থাকে, শোষক শোষণ করার জন্য শোষক, এইগুলো তো বেশি না, ইলিয়াম প্রান্তটাকে প্রচুর থাকে, এগুলোকে বলে ভিলাই, কি বলে এই যে দাঁতের মতো, ওই যে বুঝিয়ে যেরকম ছিল না দাঁতের মতো, দাঁতের মতো লাগে না, কি বলে এই যে ডাস্টার দেখছো না, ডাস্টার থেকে উপর প্রান্তটা দেখবে পুরো রোমা রোমা থাকে, দেখেছো ওই রোমা রোমার মতো আস্তরণ থাকে এর গায়ে, এর ভেতরের গায়ে আর খাবার ওই রোমা রোমার উপর দিয়ে যাবে, মনে করো তুমি ব্রাশ দেখেছো, ব্রাশ ব্রাশের উপরে তো মানে ব্রাশের উপরে কিন্তু অনেক সূচালো থাকে, এখনো সূচালো না হালকা থাকে, তার কথা হচ্ছে ওইরকম সেম ব্রাশের মতো প্রান্ত থাকে এর ভেতরের গা, কার ক্ষুদ্রান্তের ভেতরের গা, যাতে খাবার যখন পাস করছে না, এবার খাবার তো ওখানে তো কি বলা যায় প্রচুর এনজাইম মিশে আছে না, ওখান থেকে রস শোষণ করে খাবার থেকে অ্যাকচুয়ালি ক্ষুদ্রান্ত অ্যাকচুয়ালি হয় কি না, ক্ষুদ্রান্তে খাবার থেকে ভালো ভালো রস শোষণ করে, কার্বোহাইড্রেট থেকে যেমন কার্বোহাইড্রেট থেকে যেমন গ্লুকোজ শোষণ করে, কার্বোহাইড্রেট লাস্টে ভেঙে দিয়ে গ্লুকোজে পরিণত হয়েছে, তো কার্বোহাইড্রেট যে শোষিত পদার্থ থাকে সেটা গ্লুকোজ শোষণ করে নেবে। ফ্যাট ফ্যাট থেকে মেনলি ভেঙে ফ্যাটি অ্যাসিড হয়, তো ফ্যাট থেকে কি শোষণ করবে, ফ্যাটি অ্যাসিড শোষণ করে নিল। প্রোটিন অ্যামাইনো অ্যাসিডে ভেঙে যায়, প্রোটিন থেকে তাহলে কি শোষণ হবে, অ্যামাইনো অ্যাসিড। ওই যে বলে না খাবার থেকে খাদ্য ভালো ভালো খাবারের রসগুলো শোষণ হয়েছে, এই রসগুলো শোষণ হয় কোথায়, এইবার রস শোষণ করে কারা, এই যে ভেতরে ভেতরে যে সংগঠনগুলো আছে এদের বলে ভিলাই,
ভিলাইয়ের গায়ে যখন খাবার যখন পাস করছে না, ও এরকম তুমি ভাবো অক্টোপাসের লেজের দেবে কিছু শোষক থাকে, চিপকে যায় এরকম। জোক দেখেছো জোক? তুমি দেখবে জোক কোথাও চিপকে গেলে না ও শোষণ করতে থাকবে, দেখবে এরকম। হ্যাঁ, ঠিক জোকের ওই সামনে যখন থাকে না, ভিলাইগুলো ওরকম থাকে। খাবার যখন যাচ্ছে না, খাবারের গায়ে চিপকে চিপকে রস শোষণ করছে। তো যখন খাবারটা আসছে, খাবারটা তো ওখানে এনজাইম সমস্ত মিশে আছে, কিছু পাচন ঘটছে, মাখাতে পাচন করতে করতে আসছে, গায়ে গায়ে চিপতে আসছে। ওরা কি করছে, ওই রসগুলোকে শোষণ করতে থাকছে। যেমন কার্বোহাইড্রেট থেকে সুগার গ্লুকোজ শোষণ করে নিল, ফ্যাট থেকে ফ্যাটি অ্যাসিড শোষণ করে নিল, প্রোটিন থেকে অ্যামাইনো অ্যাসিড শোষণ করে নিল। এগুলো তার মানে মেনলি ফ্যাট কোথায় ট্রান্সফার হয়ে যায়? ফ্যাটি অ্যাসিড। কার্বোহাইড্রেট কিসে ট্রান্সফার হয়ে যায়? গ্লুকোজ। প্রোটিন কিসে ট্রান্সফার হয়ে যায়? অ্যামাইনো অ্যাসিড। এখানে দেখা যাচ্ছে না, তোমরা লিখে নিন অ্যামাইনো অ্যাসিড। তাহলে ফ্যাট কিসে ট্রান্সফার হচ্ছে? ফ্যাটি অ্যাসিডে। কার্বোহাইড্রেট গ্লুকোজে, আর প্রোটিন অ্যামাইনো অ্যাসিড। মেনলি আমরা আমরা যে খাবার খাই না, এইগুলোর জন্যই খাই। হয় গ্লুকোজ দরকার আমার শরীরে, নয় ফ্যাটি অ্যাসিড দরকার, আর নয় অ্যামাইনো অ্যাসিড দরকার। বুঝতে পারলে? তাহলে শোষণ হয়ে গেল। কথা হচ্ছে জেজুনামের কিছু কাজ নেই। জেজুনাম যদি জাস্ট ওটাকে মন্দ পাকিয়ে অতিরিক্ত তরল করে, মানে যতটা তরল করা যায়, যতটা একদম সুন্দরভাবে একদম লিকুইড করে দেবে, জাস্ট কাদা কাদা টাইপের করে দেবে। কাদা কাদা টাইপের করে দিলে কি হবে, খাবার থেকে রসটা শোষণ করা যাবে, ভালো ভালো রসগুলো ঢিলাই শোষণ করে নিতে। এবারে চলে এলি যাবে পাস করলো, ডিওডিনাম এখানে সব মিশে গেল। জেজুনাম কিছু করে, জেজুনাম শুধু ওটাকে পাকাতে থাকে, আর যতটা হালকা হালকা রস শোষণ করা যায়, ওখানে কম পরিমাণে ভিলাই, জেজুনামে না ভিলাই থাকে বাট কম পরিমাণে থাকে, ওই জন্য রস শোষণ ওখানে কম হয়। কিন্তু ইলিয়াম দিয়ে যখন পাস করবে না, ইলিয়ামে অতিরিক্ত পরিমাণে ভিলাই থাকে। ইলিয়ামে বাইরে আসে ভিলাই, ভেতর দিকে বাইরে না, ভেতর দিকে আসছে কেউ সব ভাবো। এখান থেকে যখন খাবার পাস করছে, দিতে যখন যাচ্ছে, ইলিয়াম যাচ্ছে খাবার, তখন কি হচ্ছে, ওর গা থেকে সমস্ত রস একদম টেনে শোষণ করে দিচ্ছে। যাই যা ছিল একদম ভালো ভালো যা জিনিস ছিল সব শোষণ করছে, হয়ে গেল। এখন খাবার, এখন আর খাবার এখন খাবারের শুধু বর্জ্য পদার্থ আছে, কারণ সব ভালো ভালো জিনিস সব শোষণ হয়ে গেছে। এখন বর্জ্য পদার্থ আসছে ইলিয়ামের লাস্ট পয়েন্ট, হলো? বুঝতে পারলি তো? আসছে? যে খাতাটা লিখছো না, খাতাটা যত্ন করে তুলে দেবে, হারিও না। যেদিনটা হারাবে, এখানে সমস্ত তোমাকে আমি ছবি এঁকে দেখাচ্ছি না, তোমরা যখন রিভাইজ করতে বসবে না এটাকে, কোনো সময় পড়বে রিভাইজ করবে, একবার দেখলে মনে হয় যে কি ব্যাপারটা হচ্ছিল আর কোথায় কি রিলিজ হচ্ছিল। আর এটা নাহলে দেখো, আমি এগুলোর জন্য পিডিএফ দেবো না তোমাকে, কারণ আমি এখন লিখিয়ে দিচ্ছি ঠিকঠাক করে, তোমরা যখন লিখতেও বলছো আমি পিডিএফ দেবো, কারণ আমি জানি পিডিএফ ফোনেই থেকে যায়, কোনো দিন ওটা বের করে তোমরা কেউ পড়বে না। আমি ওই জন্য আগে থেকে আমি কোয়ালিটিও যখন পড়েছিলাম তোমার পিডিএফ দিই, যা আমি লিখিয়ে দিচ্ছি পিডিএফ। এখন আমি কিছু কিছু ওদের কাছে কিছু কিছু পিডিএফ দেওয়া হয়, সেটা দেওয়া হয়, কিন্তু কথা হচ্ছে তাছাড়া আমি ইচ্ছে করে কোনো পিডিএফ তোমাদের দিই না। যাদের আমার কিছু পিডিএফ দেওয়া আছে সেগুলো তোমাদের দেওয়া হবে, কিন্তু কথা তোমাদের ইচ্ছে করে কোনো পিডিএফ দেওয়া হবে, আমি দেবো না, সেটা থেকে দেওয়া হবে, সেটা থেকে পিডিএফ দেওয়া হয়, সেটা থেকে দেওয়া হবে। তাছাড়া এখানে তোমরা লিখে নেবো, ভালো করে লিখে নেবে, ভালো করে বুঝে নেবে। দেখো তাহলে এখানে কি রিলিজ হচ্ছে, কি বলতো, খাবার। খাবার তাহলে এখান থেকে এলো। এখন খাবারের বর্জ্য পদার্থ আছে, জল মিশে আছে, কারণ জলের এখন কিন্তু কোনো শোষণ হয় না, জল কিন্তু মিশে গেছে। তুমি যে জলটা খেয়েছো, ওই জলটা হু করে এলো, ওই খাবারের সাথে মিশে গেল, জাস্ট খাবারের সাথে মিশে আছে, কারণ জল, এই যে খাবারটা এখান থেকে পাস করছে, এটা তরল হয়ে গেছে, খাবারটা একদম তরল হয়ে গেছে, তরল হয়ে গেছে, লিকুইড হয়ে গেছে। এবার কথা হচ্ছে এবার কোথায় ঢুকছে, এইখান থেকে এসে ঢুকবে কোথায়, এই যে মোটা অংশ দেখছো না, এটা সরু সরু অংশটা, এটা ক্ষুদ্রান্ত এলো, এইখানে এসে শেষ হলো, এইখানে এসে ঝুলেছে, এই যে নালীটা, এখানে নালীটা, এই নালীটা ঝুলে গেছে কার সাথে, এই মোটা অংশটার সাথে। এই যে মোটা অংশটা হচ্ছে ক্ষুদ্র অংশ আছে, এটা তোমার দেখা যাচ্ছে নিচে এসে এই অংশটাকে বলে বৃহদন্ত। ক্ষুদ্রান্ত পরেরটা ছিল ক্ষুদ্রান্ত বা স্মল ইন্টেস্টাইন, একে ইংরেজিতে বলে স্মল ইন্টেস্টাইন। আর এই যে মোটা অংশ আছে একে বলে লার্জ ইন্টেস্টাইন। বৃহদন্ত আমি এটা তো লিখে নিয়েছিলাম, আমি মুছে দিচ্ছিলাম।
দেখো এখানে ক্ষুদ্রান্ত ছিল, ক্ষুদ্রান্তের ইলিয়াম প্রান্তটা শেষ হয়েছে এখানে, এখানে শেষ হয়েছে এখানে। এই যে মোটা অংশটা হচ্ছে এই নালীটা, মোটা নালীটা, এই পুরোটাকে কি বলছি? বৃহৎ অন্ত্র বলছি। বৃহৎ অন্ত্র, বৃহৎ অন্ত্র বলা হয়, আর নয়তো বৃহৎ অন্ত্র আছে। বৃহৎ অন্ত্র বলা হয়, কারণ ইংরেজিতে বলি যদি লার্জ ইন্টেস্টাইন বলা হয়, লার্জ ইন্টেস্টাইন। আর ওটা আগে ক্ষুদ্রান্ত যেটা ছিল না, যে অংশটা, এই ক্ষুদ্রান্ত বলতে এটা পুরোটাই তো ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্তকে কি বলা হয়? স্মল ইন্টেস্টাইন, ক্ষুদ্র অন্ত্র। ইন্টেস্টাইন মানে অন্ত্র অ্যাকচুয়ালি। বৃহৎ অন্ত্র মানে লার্জ ইন্টেস্টাইন, ক্ষুদ্র অন্ত্র মানে স্মল ইন্টেস্টাইন। এটা কি স্মল ইন্টেস্টাইন, কিন্তু বড় হয় এটা যদি স্মল ইন্টেস্টাইন নাম শুধু খালি লেন্থে তো বড় এটাই হয় অ্যাকচুয়ালি। 7-8 ফিট, 8 ফিট মানে বুঝতে পারছো, বহুত বড় হয়, লম্বা হয়। এটা অত বড় হয় না, এটা শুধু মোটা, এটা চওড়া হয়, লম্বা হয় না। এটা সরু, এটা মোটা, এটা মোটা, এটা মোটা। কথা হচ্ছে এখানে কি, এটা হচ্ছে তোমার হচ্ছে একে বৃহৎ অন্ত্রকে লার্জ ইন্টেস্টাইন বলা হয়। আচ্ছা, এটা একটা টেকনিক্যাল নেম আছে। টেকনিক্যাল নেম মানে ডাক্তার ফাক্তাররা যেটা ডাকে একদম, সেটাকে বলে কোলন। কি বলে? কোলন। তাহলে আমরা এখন কোথায় ঢুকবো? কোলনে ঢুকছি। কোলনে বলতে পারো, লার্জ ইন্টেস্টাইন বলতে পারো, বৃহৎ অন্ত্র বলতে পারো, যেটাই ছিল। ডাক্তার এটা ব্যবহার করে, কোলন ব্যবহার করে। লার্জ ইন্টেস্টাইন কেউ কেউ বলে, অসুবিধা, ঠিক আছে। তাহলে আমরা ক্ষুদ্রান্ত থেকে এবার বৃহদান্ত ঢুকবো। বৃহদান্তে দেখবে বৃহদান্তে তিনটে পার্ট, তিনটে না actually চারটে পার্ট। একটা দেখবে ওর উপর দিকে উঠে গেছে, একটা দেখবে সোজাসুজি আছে, একটা নেমে এসেছে, আর একটা এখানে এসে জমা হচ্ছে। তো এই যে পার্টটা যেটা উপর দিকে উঠছে, দেখবে তুমি দেখবে ছোট থেকে বড় সাধারণত বলে অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো, বলে না? এর নিচ থেকে উপর দিকে উঠছে, তার মানে একেবারে অ্যাসেন্ডিং কোলন। আচ্ছা, এধারে কোলনটা উপর থেকে নিচে নামছে, তাদের একেবারে ডিসেন্ডিং কোলন। আর এই কোলনটা লম্বা হয়ে আছে না, একেবারে ট্রান্সভার্স কোলন। এবার কোনো জিনিসকে যদি তুমি দাঁড় করিয়ে রাখো এবং তুমি করে না, তুমি যদি নিচ থেকে উপর দিকে যাও না, একেবারে অ্যাসেন্ডিং হয়ে ওঠে। তুমি তোমরা যখন রিজনিং করবে দেখবে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাও, ডিসেন্ডিং অর্ডারে সাজাও, এরকম করে বলো। অ্যাসেন্ডিং মানে কি জানো? ঊর্ধ্বক্রমে সাজাও, মানে ছোট থেকে বড়। বাচ্চা ছেলেদের 4-5 সংখ্যা দিবে, এর অ্যাসেন্ডিং অর্ডার সাজাও। অ্যাসেন্ডিং অর্ডার মানে হচ্ছে ছোট থেকে বড় সাজাও, বুঝতে পারলে? আর ডিসেন্ডিং অর্ডার মানে ডিসেন্ডিং মানে বড় থেকে ছোট, অ্যাসেন্ডিং মানে ছোট থেকে বড়। এখানে খাবার করতে উঠছে, নিচ থেকে উপরে উঠছে, উপর থেকে নিচে নামছে, নিচ থেকে উঠছে। তাহলে এই সাইডের কোনটা এটা পুরোটাই করো, এখন এই সাইডের কোনটা আমি কি করব? অ্যাসেন্ডিং করব, কারণ খাবার এখান থেকে উপর দিকে উঠবে, ঠিক আছে। আর এখানে কোনটাকে ডিসেন্ডিং করব, এই উপরটাকে এখানে এখানে নিচেও এই উপরে সোজাসুজি আছে। তাহলে এই কোনটাকে বলে যে ট্রান্সভার্স করব, আমি নাম লিখে দিচ্ছি। এটাকে বলে অ্যাসেন্ডিং, এটাকে বলে ডিসেন্ডিং, এটাকে বলে ট্রান্সভার্স। হলো অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন। আর নিচের এইটা না, এটা বলে সিগময়েড কোলন। এই যে এইটা, এই যেটা দেখবে এটা কিছু না, এটা পুরোটা আমি জানি ডিসেন্ডিং এখানে শেষ হচ্ছে, এই কিছুটা এসছে। দেখবে এই কোলনটা কিছুটা এসছে, পুরোটা আসেনি, আধা মতো এসছে। কিন্তু এটা যখন পুরোটা ছিল, এটা দেখবে এই কোলনটা ডিসেন্ডিং এখানে শেষ ধরো, এখান থেকে নেমেছে, এটা পুরোটা আসেনি, কিছুটা এসছে। এই যে এই অংশটা, মানে এইখান থেকে এই কিছুটা, এই অংশটা, এইখান থেকে এই অংশটা, এই যে এই অংশটা, এইটাকে হচ্ছে সিগময়েড কোলন। সিগময়েড কোলন। তাহলে চারটা ভাগ আছে, চারটে আর পাঁচটা ভাগ আছে। আর ওই তাহলে এখান থেকে শুরু হচ্ছে ক্ষুদ্রান্ত, এখানে শেষ ইলিয়াম, এখানে শেষ ইলিয়াম থেকে শুরু হচ্ছে অ্যাসেন্ডিং কোলন, এইখানে বলা হচ্ছে তোমার ট্রান্সভার্স কোলন, এটা থেকে ডিসেন্ডিং কোলন, এটা হচ্ছে সিগময়েড কোলন। সিগময়েড কোলন। আচ্ছা, এইখানে অ্যাসেন্ডিং কোলন যেখানে শুরু হয় না, এটা অ্যাসেন্ডিং কোলনেরই পার্ট। আমি বলি এই অ্যাসেন্ডিং কোলনের শুরু অংশটা না, এখানে এটাকে বলা হচ্ছে সিকাম। এই এই নিচের অংশটা এটাকে কি বলে? সিকাম বলে, ঠিক আছে। এখানে অনেক নাম আছে, তোমাদের হালকা হালকা তোমরা ছবির মতো বোঝো, তাহলে বুঝতে পারবে না কিছু বুঝতে পারবে। এই সিকাম আলাদা কিছু না, সিকাম কিছু না, অ্যাসেন্ডিং কোলনেরই একটা পার্ট, লাভ সামনে পার্ট, মানে যেখানে খাবার গিয়ে প্রথমে অ্যাসেন্ডিং কোলনে ওঠা শুরু করবে। এটা খাবার এখানে এলো, এখানে তো খাবার এখানে ওঠা শুরু হবে। এখন এটা খাবার নেই, এটা এখন বজ্র পদার্থ হয়ে গেছে, কিছু খাবার নেই, যা শোষণ ছিল শোষণ হয়ে গেছে, এখন এটা বজ্র পদার্থের মধ্যে হয়ে গেছে। তো ভাবো এখানে অ্যাসেন্ডিং কোলন যেখানে আছে, অ্যাসেন্ডিং কোলনের শুরু প্রান্তটা এটা কি বলছে? সিকাম। কিন্তু কথা হচ্ছে সিকাম কি আলাদা কিছু না, এই অ্যাসেন্ডিং কোলনেরই একটা পার্ট, কিন্তু এই অ্যাসেন্ডিং কোলনেরই ফার্স্ট পার্ট, এটাকে কি বলছে? সিকাম। সিকামের সাথে একটা ছোট্ট নালী নেমে আসে, কিরকম? এটা বলে অ্যাপেন্ডিক্স।
লেখো। বুঝলে? তাহলে অ্যাপেন্ডিক্স দেখবে এই যে এখানে স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত যেখানে শেষ হচ্ছে সেখান থেকে কি শুরু হবে? বৃহদন্ত্র। বৃহদন্ত্রের প্রথম পার্টটা কি? অ্যাসেন্ডিং করুন। অ্যাসেন্ডিং করুনের যে ফার্স্ট যে অংশটা থাকে কি হচ্ছে সিকাম, আর এই সিকামের সাথে লেগে আছে একটা নিচের দিকে একটা নালী ঝুলে আছে যাকে বলে কি অ্যাপেন্ডিক্স। দেখবে অ্যাপেন্ডিক্স কি কাজ? অ্যাপেন্ডিক্স আমাদের না, অ্যাপেন্ডিক্স আমাদের ইম্পর্টেন্ট। অ্যাপেন্ডিক্স আমরা যখন যখন ঘাস পাতা যখন খাওয়া মানুষ যখন খেত ঘাস পাতা, তখন ঘাস পাতা থাকে মেইনলি সেলুলোজ। সেলুলোজ কিন্তু এক রকমের মানে ওই কার্বোহাইড্রেট, বুঝতে পারলে? আমি তোমাদের একটু আগে বললাম না কার্বোহাইড্রেট প্রচুর পাওয়া গেছে। তো তোমাদের একটা ভাগ আমি বলে দিচ্ছি স্টার্চ, আর বাদ বাকি সেলুলোজ আছে, গ্লুকোজ আছে। এই গ্লুকোজ তো ভাঙে লাস্টে, গ্লুকোজ সবচেয়ে কম ভালো কার্বোহাইড্রেট। যাই হোক, যখন সেলুলোজ আমরা খেতাম না তখন গাছ পাতাতে মেইনলি সেলুলোজ থাকে। যে গরু বাছুর যে ঘাসটা ছিল না, ঘাসে মেইনলি থাকে ঘাস, গাছ, পাতা সবইতে ফার্স্ট থাকে হচ্ছে সেলুলোজ। কথায় কি বলে যে লিখে নিয়েছো? হয়ে গেছে? লিখে না, খাতা করতে বলবো, লেখন লেখন লিখো না, বোঝো জিনিসটাকে, লেখার জন্য টাইম দেবো অনলি। দেখো বলছে যে অ্যাপেন্ডিক্স আছে না, এই অ্যাপেন্ডিক্স আমাদের এখন নিষ্ক্রিয় অঙ্গ, মানে কোনো কাজে লাগে না, মেনলি পড়ে আছে, ফালতু পড়ে আছে। যখন পুরো আমাদের পূর্ব যখন মানুষজন যখন ঘাস পাতা খেয়ে বাঁচতো না, তখন এই অ্যাপেন্ডিক্সটা খুব সক্রিয় ছিল। কেননা ঘাস পাতা মানে খাওয়া মানে কি? সেলুলোজ খাওয়া। সেলুলোজের পাচন কেউ ঘটাতে পারে না, সেলুলোজ পাচন হয় না, সেলুলোজের কোনো পাচনই হয় না টোটালি। কথা হচ্ছে সেলুলোজের পাচন হয় না, তো সেলুলোজ যায় কোথায়? আগে আগে যখন পুরোপুরি যখন মানুষ যখন বানানো ছিল তখন তো ঘাস পাতা যাইছে খেয়ে, কিন্তু তখন কথা হচ্ছে তখন এই অ্যাপেন্ডিক্সটা সক্রিয় ছিল। অ্যাপেন্ডিক্সের কাজ ছিল সেলুলোজের পাচন করা, কিন্তু এখন আমাদের অ্যাপেন্ডিক্স কি নিষ্ক্রিয় অঙ্গ। কিন্তু তাও যদি তুমি বলো আমি ঘাস পাতা এটা সেটা খেয়ে নেবো কোনো সময়, সেটা মানে ঘাস জাতীয় জিনিস। তুমি যাও বড় বড় পাতা চিবি, এরকম প্রত্যেক দিন পাতা চাবাচ্ছ করে, কাঁচা পাতা নিয়ে নাও, যেকোনো গাছের পাতা নিলে হালকা চিবি খেয়ে নিচ্ছ। পাতা মানে কি? সেলুলোজ। ঘাস একদম ঘাস নেই, নরম ঘাস পেলে চিবি মানে থাকে না, থাকে মানে অনেক লোক ছাঁটাও করে। তুমি দেখো, তুমি ওই কোন সময় রিলস ফিলস বা কিছু কোন সময় দেখবে কিছু থাকে যা তা খাচ্ছে, যা তা খাচ্ছে। আমি আবার দেখলাম কাঁচা সবজি না ধরে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। কি পাগল হয়ে গেছে নাকি? ভিউ পাওয়ার জন্য কি মানুষ মানে উদুরি হয়ে ওঠে নাকি? নাকি মানে মা ইজ্জতের কোনো মানে তার মালাই থাকে না আর কি, খাচ্ছে। তবে ভাবো ওই ওই যে কাঁচা সবজি তুমি যখন খাচ্ছ, একদম কাঁচা সবজি, কাঁচা সবজি অনেক কিছু খাওয়া যায়, কিন্তু কথা হচ্ছে মেনলি কাঁচা সবজির যে কাঁচা সবজির যে শরীর তার যে সবজির যে আস্তরণটা, ওই আস্তরণটা মেনলি সেলুলোজে তৈরি। সেলুলোজের পাচন হয়ই না আগেকার দিনে হতো, এখন হয় না। সেলুলোজের পাচন ঘটবে না তো সেলুলোজ এসে কোথায় জমা হবে? এখানে সেলুলোজের পাচন ঘটবে না, সেলুলোজ মেনলি এসে না সিকাম, আরে অ্যাপেন্ডিক্স দিয়ে দেবে, কারণ অ্যাপেন্ডিক্সে সেলুলোজের পাচন ঘটানোর কথা ছিল। তো সেলুলোজ জমতে জমতে তুমি আজকে খেলে কালকে খেলে রোজ 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 খাচ্ছ না, আস্তে আস্তে করে অ্যাপেন্ডিক্সে না সেলুলোজ জমতে জম, কারণ পাচন ঘটছে না। পেটের তো কাজই আছে, পেটের তো কাজই আছে ডিরেক্ট সেলুলোজ নিয়ে কাকে দিয়ে দেবে? অ্যাপেন্ডিক্স দিয়ে দেবে, কারণ অ্যাপেন্ডিক্সের কাজ ছিল এক সময় না, তো মস্তিষ্কটা জানে। কিন্তু অ্যাপেন্ডিক্সের এখন কাজ হারিয়ে গেছে, কারণ সেলুলোজ মানুষ অনেকদিন ধরে সেলুলোজ খাওয়া বন্ধ করে দিয়েছে। মেজরিটি লোক সেলুলোজ খায় না, খায় তার কথা হচ্ছে হালকা খায়, অল্প খায়। তুমি এই কাঁচা সবজি রান্না করে নিলে না সেলুলোজ রান্না, তুমি যখন কোনো সবজি রান্না করে নিচ্ছ, সবজির প্রত্যেকের গায়ে সেলুলোজ থাকে, কিন্তু কথা হচ্ছে রান্না করার সাথে সেলুলোজের আস্তরণ ভেঙে যায়, তো সেলুলোজ থাকে না, তো তখন তুমি খেতে পারো, অসুবিধা নেই। কিন্তু কথা হচ্ছে কাঁচা, একদম কাঁচা সবজি কেন তুমি অল্প আগে তুমি খেতে পারো, স্যালাড খাই, স্যালাডের গায়ে যে সেলুলোজ থাকে সেটা ভালো সেলুলোজ, সেটা অপরাধ করে অল্প পরিমাণে থাকে না। কিন্তু কথা হচ্ছে আর স্যালাডে তুমি খাও বা শশা, শশাতে অল্প সেলুলোজ থাকে, একটু একটু সেলুলোজ থাকে, বেশি ফাইবার থাকে। পেঁয়াজ, টমেটো, ওগুলো তো সেলুলোজ থাকেই না। পেঁয়াজ টমেটো সেলুলোজ থাকে না, থাকে না সবুজ সবুজ সবুজ, এখানে সবুজ সবুজ দেখতে হবে, ওগুলো সবুজ সবুজ। কিন্তু কথা হচ্ছে রান্না করে দিলে সেলুলোজের আস্তরণ ভেঙে যায়। যাই হোক, কাঁচা সবজি তুমি ধরো আমি কোথাও নিলে ঝিঙে তুললে ঝিঙে কাঁচা ঝিঙে খেয়ে নিচ্ছি, তো সেলুলোজ খাচ্ছ। এবার তুমি একদিন কি খেলে হবে বা দুদিন খেলে হবে? এরকম তোমার মাসের পর মাস খেতে, মাসের পর মাস বা বছর পর বছর খেয়েছো, খেয়ে তোমার সেলুলোজ বেড়ে যাচ্ছে। এই সেলুলোজ গুলো এসে এখানে জমা হবে আস্তে আস্তে। এই গ্রন্থিটা না, যে অ্যাপেন্ডিক্স বলে যে গ্রন্থিটা আছে না, এটা ফুলে উঠবে আস্তে আস্তে, কারণ এই জমতে জমতে তো পাচন হচ্ছে না, পাচন না হলে কি হবে? হ্যালো, আরে একসাথে বানানো তো আমি পড়া ছিল। হুম হুম দেখো, তাহলে অ্যাপেন্ডিক্স তাহলে আস্তে আস্তে খুলে যাচ্ছে। খুলে গিয়ে কি হচ্ছে? খুলে গিয়ে তোমার হয়ে গেল তোমার অ্যাপেন্ডিক্স। খুলে গেলে না একটা অ্যাপেন্ডিসাইড করে দেবে, শুনে তোমার বেশি অ্যাপেন্ডিসাইড হয়ে গেছে। হ্যাঁ, তো
কিছু না ডাক্তার এটা কোনো কাজেরই নয় না অ্যাকচুয়ালি, থাকলো না থাকলে কিছু যায় আসে না। আমার যদি সেলুলোজ না বাঁচাবো না, সেলুলোজ এখান থেকে বেরিয়ে গেছে, কোনো কাজের দরকার নেই, সেলুলোজ এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে গিয়ে এনার্জি বেরিয়ে যাবে, প্রবলেম নেই। মানে তুমি মলত্যাগ করে নিলে বেরিয়ে চলে যাবে, কিন্তু কথা হচ্ছে যতক্ষণ তোমার এটা যতক্ষণ আছে তখন সেলুলোজ জমতে থাকবে না আস্তে আস্তে। তো সেলুলোজ জমতে 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 ডাক্তার কি করে, ডাক্তার কিছু না অ্যাপেন্ডিসাইটিস হলো, আর এটা ফুলে বিভৎস যন্ত্রণা নেমো হলে তখন ডাক্তার কাছে গেলে ডাক্তার বলে কেটে কিছু এখানে হালকা করে চিরবে, হালকা করে কেটে বাদ দিয়ে কিছু নিয়ে এখানে ছেড়ে দেবে, কিছু নর্মাল অপারেশন, কোনো কিছু করবে না, জেগে জেগে অপারেশন হয়ে যায় অ্যাপেন্ডিসাইটিস অপারেশন। তো যাই হোক, এবার কথা হচ্ছে এই যে খাবারটা যাবে এবার এই খাবারের কোনো গুণাগুণ নেই, খাবারের সমস্ত গুণাগুণ ভেতরে শোষণ হয়ে গেছে, ক্ষুদ্রান্ত শোষণ করে নিচ্ছে, কিন্তু ভাবো না এখানে শুরু হয়েছে এত কিছু শোষণ হচ্ছে, আর থাকে এখানে কিছু থাকে না। এখানে এবার যেটা যাচ্ছে সেটা বর্জ্য পদার্থ, কিছু না, বর্জ্য পদার্থে কিছু মিশে গেছে, শুধু জল মিশে আছে, কোনো কিছু শোষণ হয় না, কোনো শোষণ হয় শুধু জলে, কোনো কি করবে জল শোষণ করে দেবে, ওই যে তরল যে বর্জ্য পদার্থ রয়েছে না ওটাকে জাস্ট টাইট করবে। তুমি ভাবো না তরল জল বর্জ্য পদার্থ, ওখান থেকে আমি জল শোষণ করলাম, তো আস্তে করে টাইট হয়ে যাবে, হবে না? তাহলে এইখানে আস্তে আস্তে করে পুরো তাহলে মেইনলি কিসের শোষণ হয়? জল। পুরো রাস্তায় কোথাও জলের শোষণ আমি কিন্তু বলিনি, তুমি আমি এগুলোকে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট সব বলে দিয়েছি, এখানে এনজাইম মিশছে সেগুলো বলে দিলাম। এনজাইম মিশে গেলে তো খাবারের ওগুলোকে ভাঙতে সাহায্য করে। আমাকে কথা বলো, তোমার খাবারে কার্বোহাইড্রেট হয়েছে, এনজাইম কি কার্বোহাইড্রেটে মিশলো, যেমন ধরো একটা এনজাইম বলো যে কার্বোহাইড্রেট পাচন করে, অ্যামাইলেজ, তুমি অ্যামাইলেজ করে না, অ্যামাইলেজ কার্বোহাইড্রেট পাচন করে, কথা হচ্ছে অ্যামাইলেজ ওই যখন খাবারের মধ্যে মিশে গেল না, দেখো ওখানে আমার টায়ারিন ছিল, টায়ারিন বলতে পারো, ডায়াস্টেজ বলতে পারো, অ্যামাইলেজ বলতে, এরা সবই কার্বোহাইড্রেট পাচন করে। এরা কি করে জানো, কার্বোহাইড্রেটকে ভেঙে না গ্লুকোজ বানিয়ে, কার্বোহাইড্রেটকে ভেঙে গ্লুকোজ বানিয়ে দেয়। আর যখন এখানে কার্বোহাইড্রেট ভেঙে গ্লুকোজ হয়ে গেল, আর এর গায়ে কি ছিল, ভিলাই ছিল, ভিলাই শোক করে নিল, কি গ্লুকোজ গুলোকে শোক করে নিল, মানে শোষণ করে নেবে। যেমন প্রোটিন ভেঙে কি হচ্ছে, মেনলি অ্যামাইনো অ্যাসিড হচ্ছে, তাহলে অ্যামাইনো অ্যাসিডের শোষণ কে হচ্ছে, ভিলাইগুলো আস্তে আস্তে ওইগুলো হচ্ছে ভালোগুলো, বুঝতে পারছি না, খাবারের ভালোগুলো শোষণ করে নিচ্ছে, ভালোগুলো এনজাইম মিশে খাবারগুলোকে ভাঙছে, আর ভেঙে দেওয়ার পরে যে জিনিসটা বানাচ্ছে সেই জিনিসটাকে শোষণ করে নিচ্ছে, আর বাদ বাকি যেটা পড়ে যাবে সেটা বর্জ্য পদার্থ। কোলনে মেনলি কিসের শোষণ হয়, কোলনের এই যে লাস্ট প্রান্ত না, যেটা এই যে ঝুলে আছে না হালকা, এটা বলে রেক্টাম, রেক্টাম কি কোলনের এই যে লাস্ট প্রান্তটাকে কি বলছি, রেক্টাম। দেখো কোলনটা আমি এতগুলো ভাগে ভাগ করে দিয়েছি, একটা অ্যাসেন্ডিং কোলন, একটা ট্রান্সভার্স কোলন, একটা ডিসেন্ডিং কোলন, আর লাস্ট একটা সিগময়েড কোলন। সিগময়েড কোলনের লাস্ট প্রান্ত যেটা তাকে বলে রেক্টাম। রেক্টাম মেনলি মল জমা করে, যেখানে মল জমা হয়। তুমি দেখবে তুমি সকালে উঠলে, সকালে কি তুমি সকালে ধরো বাথরুম যাবে, বাথরুমে যাওয়ার আগে মনে করো আমাদের মল জমা হয়েছে, কোথাও জমা হয়েছে, রেক্টামে গিয়ে। এই রেক্টামে গিয়ে অনেক সময় কি হয়, ধরো মল জমা হচ্ছে অনেক সময়, তুমি অনেকক্ষণ বাথরুমে যাবে, চেপে গেছো জিনিসটা, তুমি বাথরুম পাশে যাও না, আমি যাবো না, অনেক থাকে না, আমরা লজ্জায় ভয় পেশে থাকি। তো কথা হচ্ছে এই রেক্টামে মল জমা হতে হতো না, এই রেক্টামে এই যে ভেতরের গা, এই যে এরিয়াটা, এই যে ভেতরের গা, রেক্টামের ভেতরের গা, ভেতরের গা হালকা হালকা করে ও ক্ষয় করতে থাকে, ক্ষত হতে থাকে, কারণ এখানে এখানে যে জিনিসটা জমে আছে ভালো ভালো, কথা এই বর্জ্য এখানে জমতে জমতে নাই, ওই যে রেক্টামের গাটা, রেক্টামকে একদম মলাশয় হয়ে যাবে, তাহলে মল জমা হয়। কথা হচ্ছে এই রেক্টামের এই যে ভেতরের গাত্র না, ভেতরের গাত্র আস্তে আস্তে কিন্তু ক্ষয় করতে ক্ষয় করবে, ক্ষয় করে করতে তুমি ভাবো ওখানে কোথাও গায়ে যদি ক্ষয় হয়ে যায়, তুমি রক্ত নিয়ে আসবে, ওই রোগটা হচ্ছে পাইলস, বুঝতে পারলে? এবার পাইলসে কি হয়, মানে কি বলা যায়, তোমার মলাশয় দিয়ে রক্ত বের হয়, রক্ত বের না, পাইলস রোগটা অ্যাকচুয়ালি কিছু না, রেক্টামের গায়ে ক্ষত তৈরি হয়ে গেছে। তুমি তোমার কোনো সময় মলত্যাগ করার ইচ্ছে হলো, বাট তুমি গেলে না, চেপে বসে গেলে, আমার লজ্জা এটা সেটা, কোনো সময় তুমি কোনো মধ্যে বসে চলে আসো, অনেকে করে, হ্যাঁ খুব টিপিক্যাল কন্ডিশন হয়ে গেছে, তুমি একাত্তরে চেপে নিয়ে যাবো, বাট এটা রোজকার কন্ডিশন হয়ে গেছে, রোজ তুমি করছো একটা সময়, সকালবেলা যাওয়া বলছি দাদা চেপে বসে আমি কোনো কাজ, তোমার ইম্পর্টেন্ট কাজ তোমার যদি ওই সময়টা পায়, তো তুমি টাইম ফিক্স করে নাও, বাট কথা হচ্ছে ওই যখন আমি চেপে 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 তার মানে চাপছো, মানে তুমি যখন চাপছো জিনিসটা জমা হয়ে থাকছে, সে বেরোতে চাইছে বাট তুমি বেরোতে দিচ্ছ, তুমি এই রেক্টাম এরিয়াটাতে তুমি জমা করাচ্ছো, রেক্টাম এরিয়াতে জমা হতে থাকে কত নোংরা, কারণ ওখানে প্রচুর পরিমাণে ওরা থাকে, ওখানে প্রচুর পরিমাণে ভাইরাস থাকে, প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া থাকে, প্লাস উপরন্তু বিভিন্ন রকমের ইনঅর্গানিক কম্পাউন্ড থাকে, ইউরিয়া থাকে, ক্রিয়েটিন থাকে, বিলিরুবিন থাকে, প্রচুর পরিমাণে খারাপ খারাপ জিনিস থাকে, কিন্তু ওগুলো কি করবে, ওগুলো আস্তে আস্তে ভেতরে গাপ্ত এটা আস্তে 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 ক্ষয় করবে, মানে মানে কি বলা যায়, ক্ষত করে দেবে। তুমি দেখবে কোথাও চিড়ে দেবে, তুমি গাছ চিড়ে দিলে রক্ত বেরিয়ে আসবে না, তো ভাবো এর ভেতরের গা যদি তুমি হালকা করে চিড়ে দাও, রক্ত বেরিয়ে আসবে, ক্ষত হতে হতে এখান থেকে রক্ত বের হবে, ওই রোগটা বলে পাইলস।
বুঝতে পারলে? তো যাদের পাইলস নেই তাদের ঠিক আছে, মনোজ ঠিক আছে, অসুবিধা নেই। আসলে আর কিছু ভাগ এখানে আর তারপরে তোমার বেলুন তার সাথে বেশি সমস্যা হবে এখানে এবারে মাস অ্যানাসের মধ্যে বেরিয়ে গেল। এই গেল তোমার হচ্ছে টোটাল সম্পূর্ণ পৌষ্টিক তন্ত্র, বুঝলে? কথা হচ্ছে ঠিক আছে। এবারে আমি বলি আচ্ছা ক্ষুদ্রান্তের গায়ে তো শোষক ছিল, আচ্ছা এদের গায়ে শোষক থাকে, এদের গায়ে শোষকের কোনো আলাদা নাম নেই, ক্ষুদ্রান্তের গায়ে শোষকের নাম ছিল বিলাই বলি, এদের গায়ে শোষকের নাম নেই, বাট এদের গায়ে শোষক থাকে কেন? জল শোষণ করে না, যত পরিমাণ শোষক তো থাকে। এবার কথা হচ্ছে তুমি যখন উল্টো পাল্টা কিছু খেয়ে নিলে না, মানে যেমন ধরো বর্ষাকালে গেলে দেখবে তুমি মানে খাবারের যদি মানে কোয়ালিটি ঠিকঠাক না থাকে, তুমি মানে খাচ্ছ যেটা সেটা অস্বাস্থ্যকর খাবার, মানে কোথায় রান্না রান্না ঠিকঠাক হচ্ছে, কোথায় পড়ে যায় না, যেমন মেস্টেসের খাবার যেগুলো, মেস্টেসের খাবারগুলো কি এতটা স্বাস্থ্য বিধি মেনে তো রান্না করে নাকি, আর কোনো রান্না করে দিলে এখানে রেখে দিল, এরপরে নিয়ে খেয়ে নিয়ে তুমি। কিন্তু কথা হচ্ছে বর্ষাকালে কি হয়, বর্ষাকালে না জলে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া ভরে যায়, কারণ চারদিক থেকে জল আসছে, মানে কি জল ব্যবহার করছে রান্নার জন্য, কি ব্যাপার এই সমস্ত জানি না, কিন্তু কথা হচ্ছে ব্যবহার করা হয় ওইসব জল খাবারে মিশলো, ওইসব জলে ওই যে ব্যাকটেরিয়া ছিল, মেনলি না একটা মানে ব্যাকটেরিয়া না মানে এককোষী জীব আছে, বলে অ্যামিবা, অ্যামিবা তোমার নাম হয়তো শুনে থাকবে, অ্যামিবা এককোষী হয়, তার একটাই সেল। কথা হচ্ছে অ্যামিবা কি হয়, ওই খাবারে মিশে যায়, এবার ও তুমি ওই খাবারটা তুমি খেলে অ্যামিবা খাবারে মিশে আছে, বা তুমি জলও খেলে ওই অ্যামিবা জলে মিশেছে, ও চলে আসবে ধীরে ধীরে এখানে ঢুকে ঢুকে, কোথাও অ্যামিবা এক কোষী, একটা কোষকে কে শোষণ করবে, কোথাও কিছু হবে না, টুক টুক করে চলে আসবে, এ পুরো একদম মানে এই যে পুরো নল, একে বলে এলিমেন্টারি ক্যানাল। এই দেখুন তুমি যাই না মানে এখানে প্রচুর প্রচুর বঙ্কি আছে মানছি, বাট এটা একটা ক্যানালই তো না, একটা নলই তো পুরো, একটা পুরো নল, এটা পুরো নল, এটা পুরো করে পুরো তুমি ধরো খাবার হবে এখানে নল দিয়ে এলো, এখানে নলের মোটা একটু বেশি, ঠিক আছে, বাট নলই তো, এখানে নল এখানে নল এখানে নল নল, ক্যানাল টাইপের, বুঝতে পারলে? একে বলে এলিমেন্টারি ক্যানাল বা প্রাথমিক গহ্বর। যাই হোক আমি আসছি না, কথা হচ্ছে যে অ্যামিবা শোষণ কোথাও হবে না, এখানে এখানে এসে এসে এখানে এসে না, কোলনে কোলনে যে শোষকগুলো আছে না, সেই শোষকের মুখগুলো ধরে রাখো, অ্যামিবা এলো, অ্যামিবা এসে শোষকের মুখে আটকে, অ্যামিবা শোষকের মুখে প্রত্যেকটা অ্যামিবা আছে শোষকের মুখে, এই যে কোলনের যে শোষকগুলো না, যেগুলো মানে জল শুষছে আর কি, গাছে যেগুলো জল শুষছে, ওই শোষকের মুখে অ্যামিবা এসে আটকে গেল, ছাড়তে চায় না, ওখানে চিপকে ধরে নেবে, যে কোলনের ওই শোষকের মুখটা বন্ধ হয়ে গেল, ভাবো এবং কয়েক লাখ অ্যামিবা, কয়েক লাখ অ্যামিবা এসে টুক টুক করে সবটা শোষকের মুখে বসে 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 বন্ধ, জল শোষণ হবে হবে না, তাহলে লিকুইড ওই যে যে খাবারটা কিন্তু পাস করছে সে তো তরল খাবার, একদম লিকুইড, মানে লিকুইড বর্জ্য পদার্থ, যে খাবারটা কিন্তু বর্জ্য পদার্থ হয়ে যায়, যে বর্জ্য পদার্থটা যাচ্ছে এটা তো একরকম কি ওই তোমার তরল, ভাবো এখানে তো জল শোষণ হওয়ার কথা ছিল, এখন জল শোষণ হবে হবে না, ডিরেক্টলি এখানে বেরিয়ে চলে আসবে, ওটাই ডায়রিয়া। যখন দেখবে অ্যামিবা, দেখবে বর্ষাকালে ডায়রিয়াটার পরিমাণ বেশি থাকে, কেন? বর্ষাকালে জলে অ্যামিবার পরিমাণ বেড়ে যাবে, ব্যাকটেরিয়া বেড়ে যাবে বেশি না, ব্যাকটেরিয়া অ্যামিবা তো এরকম এককোষী জীব না, ব্যাকটেরিয়াটাই বেড়ে, কোথা হচ্ছে এবার তোমার অ্যামিবা যখন অতিরিক্ত তোমার খাবারে মিশে যাবে না, তখন তোমার আস্তে আস্তে করে এই কোলনের এরিয়াগুলো বন্ধ করবে, শোষকগুলো বন্ধ করে, যে তরল বর্জ্য পদার্থ বেরোচ্ছিল না তার জল শোষণই হলো, সে তরলই বেরিয়ে যাবে, তরলই বেরিয়ে গেলে ভাবো পুরো শরীরের মধ্যে কোথাও জল শোষণ হয়নি, কোথায় হওয়ার কথা ছিল, এ বৃহদন্তে না, কোনো নেই, হলোই না, জল শোষণ হলে তুমি যে জলটা খেলে জলটা হুম করে বেরিয়ে যাবে, কোনো কাজ তোমার শরীরে কোথাও কোথাও জল যাবে যাবে না, কোথাও শোষণ না হলে কোথাও, আরে এরা যে শোষণ করছে, এরা শোষণ করে করে কি, শোষণ করে না রক্তে মিশে, এই যে এখানে ক্ষুদ্রান্তে যে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ইত্যাদি ভালো ভালো অংশগুলো শোষণ হয়ে যায় কোথায়, রক্তে মিশিয়ে দেয়, এদের গায়ে সব রক্তে নালি থাকে, ধরো এই ধরো মোটা ধরো একটা নালি যায়, এই ধরো মোটা ধরো ক্ষুদ্রান্ত, এর গায়ে না রক্তের শিরা জড়ানো থাকে টোটালি, এখান থেকে শোষণ হচ্ছে রক্তে মিশিয়ে দিচ্ছে, শোষণ হচ্ছে রক্তে মিশিয়ে দিচ্ছে, বুঝতে পারলে? তো হচ্ছে যদি শোষণই না হয় তাহলে রক্তে মিশবে না, রক্তে না মিশলে, আর রক্তই তো প্রত্যেক কোষে কোষে যায়, এবার কথা হচ্ছে যদি না শোষণ ঘটে রক্তে মিশবে না, রক্তে না মিশলে কোষে কোষে যাবে না, তাহলে ভাবো আমাদের কোষে তো জল অল টাইম দরকার, জল শোষণ, হ্যাঁ দ্রবীভূত করে রাখার জন্য জল দরকার, এবার অশোষণই হলো জল গেল, তোমার শরীরে জলের শর্টেজ পড়বে হ্যাঁ কিনা, বুঝে যাবে, শরীরে জলের শর্টেজ পড়লে ডিহাইড্রেশন, আস্তে আস্তে ডিহাইড্রেশন, তুমি যে জলটা খাচ্ছ সেটা শোষণই হচ্ছে না, কোথাও আসছে হুম করে এলো, এখানে শোষণ হওয়ার কথা শোষণ হলো না, জল খেলে টুক করে এলো বেরিয়ে, শোষণ কোথায় হওয়ার কথা ছিল এখানে, মেনলি পুরো শরীরে জলের শোষণ কোথায়, দিয়ে দাও বলো না, শোষণ হলো বেরিয়ে, শোষণ জল যদি শোষণ না হয়
তোমার ইয়ে হবে কি বলে তোমার শরীরে জল শোষণ হয় না, জলের চাহিদা শরীরে থেকে গেল, ডিহাইড্রেশন হয়ে যাবে। আর এই যে রোগটা না, এই রোগটা বলে ডায়রিয়া। ডায়রিয়া হতে থাকলে আস্তে আস্তে করে তুমি খাবে, লুজ মোশন হবে, খাবে, লুজ মোশন হবে, জল খাবে, লুজ মোশন হবে, তুমি যাই খাবে লুজ মোশন হবে। লুজ মোশন হতে হতে না শরীরে ডিহাইড্রেশন হা হু করে বেড়ে যাবে, জল তো থাকছে না শরীরে, তুমি যাই জল খাবে বেরিয়ে যাচ্ছে। ওই জন্য ডাক্তার ওষুধ দিবে যে লুজ মোশন আটকানোর ওষুধ। কি করে লুজ মোশন ওষুধ কিছু না, লুজ মোশন ওষুধ জলে মিশবে, জলে লিকুইড হয়ে ও যাবে, ও ওষুধ তো জলের সাথে গুলে যায়, গুলে গিয়ে লিকুইড হয়ে যায়। একটু করে তুমি ওষুধ খেলে, ওষুধ খেলে এখানে এখানে আসে। ওষুধে একটা কেমিক্যাল কম্পাউন্ড থাকে যারা যারা হচ্ছে অ্যামিবার জন্য বহুত খারাপ। টুক করে সে অ্যামিবার চোখে ফেলে দেবে, মানে একদম অ্যামিবার তো চিপকে ধরে বসে আছে শোষকগুলোর গায়ে, কিছু না অ্যামিবার উপরে এসে ওই ওষুধগুলো ছড়িয়ে যায়। কেননা ওষুধ তো সারা শরীরেই ছড়াতে আসছে, কিন্তু কথা হচ্ছে ওষুধটা মেনলি কাজে লাগছে কোথায়, এখানে এসে কাজে লাগছে। এখানে এসে তুমি কাজে লাগলে এখানে হালকা হালকা অ্যামিবার উপরে ছড়িয়ে গেল ওষুধটা, ওষুধটা ছড়িয়ে সাথে অ্যামিবার অ্যামিবার যে চিপকে ধরেছিল না খসে পড়ে যাচ্ছে, খসে পড়ে শোষক আবার মুক্ত হয়ে গেল, আবার জল শোষণ করা হবে, জল শোষণ করা হবে, শোষণ আটকে গেল, প্রসেস হলো। এই জিনিসটা তোমার ঘটতে থাকে। তো তো কথা হচ্ছে এই সমস্ত ডায়রিয়া পাইয়া এই জন্য মানে তুমি বহু বেঁচে খাওয়া, বেঁচে খাবার খাবে মানে কি বলতো, স্বাস্থ্যকর খাবার খাও, ঘরে বানানো খাবার খাও, বাইরের খাবার না, বাইরের খাবার মেরে ফেলবে। তুমি কতদিন তুমি তুমি কি করতে চাও, ধরো তোমার চিপস খেতে ভালো লাগছে, তোমার ফুচকা খেতে ভালো, ঠিক আছে হ্যাঁ এক দিন মেনে নেওয়া, বাট রোজ এখন তোমার এখানে আমি তোমাকে বলি, তখন যখন যখন পড়ো তখন বলবো, বাট যকৃৎ করে কি, যকৃৎ অগ্নাশয় থেকে একটা হরমোন রিলিজ হয় যাকে বলে ইনসুলিন, যে কাজ করে কি জানো, যে হচ্ছে কার্বোহাইড্রেটের, মানে তুমি যখন অতিরিক্ত কার্বোহাইড্রেট দিচ্ছ না, এই কার্বোহাইড্রেটকে কার্বোহাইড্রেটকে অ্যাকচুয়ালি গ্লুকোজে ভেঙে নেয় তো এনজাইম, মানে গ্লুকোজকে না গ্লাইকোজেনে রূপান্তরিত করে দেয় কে, ইনসুলিন। তোমার কাছে অতিরিক্ত অতিরিক্ত ভাত খাও, তারপরে অতিরিক্ত কার্বোহাইড্রেট খাও, কার্বোহাইড্রেট লাস্টে ভেঙে কিসে পরিণত হয়, গ্লুকোজে আমি বলে দিয়েছি। কিন্তু কার্বোহাইড্রেট গ্লুকোজকে পরিণত করে সেটা এনজাইম করে, কিন্তু এই গ্লুকোজ গুলো যদি অতিরিক্ত হয়ে যায়, শরীরে যতটা গ্লুকোজের দরকার তার থেকেও যদি বেশি হয়ে যায় না, তখন লিভার আসে। লিভার বলে এক কাজ করো, এই গ্লুকোজকে আমাকে দিয়ে দাও, আমি কি করবো ওই গ্লুকোজকে গ্লাইকোজেনে ট্রান্সফার করবো, আর নয়তো আমার উপরে জমিয়ে নেবে, লিভারের উপরে জমিয়ে নেবে, বা ধরো অতিরিক্ত পরিমাণে ফ্যাট খেলে তুমি প্রচুর তেল খাচ্ছ, মানে দিনে তুমি যাই খাও, খাবার খাওয়ার সব তেল জাতীয় খাবার, ফল টলের সঙ্গে তোমার কোনো পরিচিতি নেই, তুমি শুধু তেলই খাচ্ছ, এবার বিরিয়ানি পকোড়া, এটা শুধু তেল, মানে যেখানে শুধু তেল আছে তুমি সেখানে বাজে তেল আছে, চপ বেগুনি এটা সেটা। এখন কথা হচ্ছে তেলগুলো তো পাচন ঘটাবে, ওই লাইপেজ যে আছে ওগুলো তেল মানে ফ্যাট, ফ্যাটের পাচন কে ঘটায়, ফ্যাটি লাইপেজ, লাইপেজ ফ্যাটের পাচন ঘটিয়ে দিল, দিয়ে ফ্যাটি অ্যাসিড ট্রান্সফার করে দিল। এবার কথা হচ্ছে লিভার অতিরিক্ত ফ্যাটি অ্যাসিড হয়ে গেছে, যতটা শরীরে দরকার তার থেকে বেশি ফ্যাটি অ্যাসিড হয়ে গেছে, তখন লিভার বলবে ফ্যাটি অ্যাসিডগুলো আমাকে দিল, তো কি করবে না আমি বেশি নেবো, গ্লুকোজ লিভার ফ্যাটি অ্যাসিড করবে না, লিভার উপরে বসিয়ে দেবে, লিভারের উপরে ফ্যাটি অ্যাসিডের একটা স্তর পড়ে, বুঝতে পারলে ওগুলো। এবার কথা হচ্ছে এরকম হয়, কিন্তু কার্বোহাইড্রেট মেনলি কার্বোহাইড্রেট বেশি জমা, কার্বোহাইড্রেটের জন্য ইনসুলিন আমি হরমোন যখন প্রথম বলবো, ইনসুলিন হরমোন মেনলি রিলিজ হয় কার্বোহাইড্রেটকে ভাঙার জন্য। তো ইনসুলিন হরমোন না অতিরিক্ত রিলিজ হতে থাকে, তোমার যতটা দরকার ছিল তার থেকে বেশি করে রোজ রোজ রিলিজ হতে থাকে ছোটবেলা থেকে। তুমি তোমার 60 বছর বয়সে না ইনসুলিনের একটা মানে অগ্রাশয়কে বলা আছে, এতটা পরিমাণে ইনসুলিন বানাও যাতে 80-90 বছর একটা লোক আরামসে বেঁচে যায়। তুমি অতিরিক্ত ফাস্ট ফুড খেয়ে নিয়ে আগেই তুমি তার ইনসুলিন প্রচুর রিলিজ করিয়ে নিয়েছো, তোমার শরীরে রোজ রোজ একটু করে ইনসুলিন দরকার, তুমি রোজ এত পরিমাণে কার্বোহাইড্রেট খাচ্ছ যে এতটা না এতটা করে ইনসুলিন রিলিজ করতে হচ্ছে। ভাবো তোমার 80 বছর বয়স যখন হবে তোমার ইনসুলিন থাকবে, থাকবে না, ইনসুলিনের মানে ক্ষমতা শেষ হয়ে যাবে, তখন তোমার শরীরে তুমি একটুখানি খেয়ে দিলেও তোমার কার্বোহাইড্রেট তোমার মানে পাচক ঘটবে, কেন ইনসুলিন নেই, তখন হয়ে যাবে যে রোগটা একবার ডায়াবেটিস, তখন দেবে ডায়াবেটিস যাদের তীব্র ডায়াবেটিস, যাদের একদম ইনসুলিন খাওয়ানো হয় তাদেরকে সকালে উঠে পেটে করে ইনজেকশন দিতে হবে, ইনসুলিন বাইরে থেকে ইনজেকশন দিতে হবে, পেটে নেই, এখানে পেটে দুটো তিনটে করে ইনজেকশন দিচ্ছে ইনসুলিন, বিভৎস খারাপ জিনিস, ওটা ডায়াবেটিস। তো এই সমস্ত পেট ভালো রাখা বহু চাপের জিনিস, পেট তুমি যদি ভালো রাখতে পারো তুমি 90-100 বছর আরামসে বেঁচে, কোনো অসুবিধা নেই। মেনলি রোগ পেট থেকে শুরু হয়, গ্যাস্ট্রিকের প্রবলেম, অ্যাসিডিটির প্রবলেম, এগুলো সব পেট থেকে শুরু হয়। তোমার পেট ভালো নেই তো তোমার পুরো শরীর ভালো থাকবে না, কিছু না কিছু প্রবলেম হবে, আজকে এই কালকে সেই কালকে এটা সেটা, আরে প্রচুর প্রবলেম হয় পেট ভালো থাকলে। ডাইজেশন যাদের ভালো আছে তাদের শরীর একদম কত নিয়ে চলছে, যাদের ডাইজেশন খারাপ হয়ে গেছে 60-70 বছরই এসে মারা যাচ্ছে, এই প্রবলেম আজই প্রবলেম সেই প্রবলেম। এই ভালো না, এই যে পাকস্থলীর গায়ে এই যে এইচসি রিলিজ হচ্ছে, এইচসি এর পাকস্থলীর গাটাকে বাঁচাচ্ছে কি,
মিউকোসা নামে এক রকমের পিচ্ছিল পদার্থ, যেটা যেটা সবজির মতো। বাট কথা হচ্ছে ওই তরলটা যদি না থাকে, ওই তরলটা যদি না থাকে, পাকস্থলীর গায়ে এসে পড়বে। পাকস্থলীর গায়ে যদি ভাবো বারবার ইচ্ছে বলে ক্ষত তৈরি করবে, তুই ক্ষত পাকস্থলীর গায়ে তৈরি হয় ক্ষতটা কি বলে আলসার। বুঝতে পারলে? তুমি যদি অনেকক্ষণ না খেয়ে থাকো না, তুমি অনেকক্ষণ না খেতে থাকো না, এই সেল অলরেডি লিকুইড ড্রপ ড্রপ করে পড়তে থাকে। বুঝতে পারলে? তুমি শুধু খালি জল খেয়ে দিচ্ছ। কথা হচ্ছে খাবার না খেলে ইচ্ছে কম রিলিজ হয়, বাট কথা হচ্ছে টুকটাক না তুমি রিলিজ হয় অনেকক্ষণ। তোমার খাবার খাওয়ার কথা ছিল বাট তুমি খেলেই না, দেখবে এইচসিএল আস্তে আস্তে করে অল্প অল্প রিলিজ হতে থাকে। খাবার না পেলে ও মিউকাসের উপরে পড়তে থাকে। পড়লে একটা সময় পরে মিউকাসের ওই স্তরটাকে গলিয়ে দিই না, পাকস্থলীর গা অবধি চলে যায়। পাকস্থলীর গায়ে গিয়ে যখন পড়বে আস্তে 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 আলসার হয়। ওই সময় অনেকক্ষণ না খেয়ে থাকলে না আলসারের হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। প্রত্যেকদিন তুমি ব্রেকফাস্ট করো না, একদম ডিরেক্টলি দুপুরে ভাত খাচ্ছ। তুমি সকালবেলা উঠলে কিছু খেলে দেবে না, একদম একটা সময় গিয়ে খাচ্ছ, একটা দেড়টা সময় গিয়ে খাচ্ছ। রোজ এই তোমার জিনিসটা রোজ 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 কন্টিনিউ হয়ে যাচ্ছে। একটা সময় পরে আলসারের চক্কর পড়ে যায়। আর আমাদের পেটে যন্ত্রণা এটা সেটা বিভিন্ন রকম মানে এই তো লেগেই থাকে। বুঝলো তাহলে? এই গেল তোমার পৌষ্টিকতন্ত্র। এখন তো পৌষ্টিকতন্ত্র শেষ হয়েছে, এবার তো আমি শ্বসন শুরু করবো। এবারে কথা হচ্ছে এবার কি শুরু হবে? ওই যে শোষণ হয়ে গেল, ভালো ভালো পদার্থগুলো শোষণ হবে, এবারে যাবে কোথায়? ওরা যাবে কিভাবে? ওখানে কি কাণ্ড হবে? এনার্জি কি করে তৈরি হবে? তুমি যে সারাদিন কি কাজ করছো, তুমি তো খাওয়ার পরে এনার্জি পাও। ওই যে খেলে, তুমি তো খেয়ে তো নিলে, খেয়ে এই সমস্ত কাণ্ড হয়তো হয়ে গেল। এবার কথা হচ্ছে যে ভালো ভালো জিনিসগুলো যেগুলো শোষণ হয়ে গেল সেগুলো কোথায় মিশবে? রক্তে মিশে যাবে। রক্ত এগুলো ওগুলোকে নিয়ে বয়ে নিয়ে যাবে কোথায়? কোষে যাবে। কোষে কি কাণ্ড হবে সেটা আমরা আগে ক্লাসে হলো। তোমরা সমস্ত এনজাইম লিখে নিচ্ছ তো? তাই যে এনজাইম ছিল, আর যদি একটা ছেড়েও যায় তাহলে তোমাকে বলছি।